শুভ সন্ধ্যা বন্ধুরা। গল্প হলেও সত্যির আরেকটি পর্ব নিয়ে আমি তোমাদের বন্ধু সোমশুভ্র উপস্থিত হয়ে গেলাম। কেউ যদি এসে থাকো আমাকে একটু জানাও যে আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা, আমি তোমাদের কাছে ঠিকঠাক পৌঁছচ্ছি কিনা এটি যদি আমাকে জানাও তাহলে খুব ভালো হয়। আচ্ছা, চৈতি বলছে অল ক্লিয়ার। রঞ্জিতা ম্যাডাম এসে গেছেন দেখতে পাচ্ছি। সুস্বাগতম সুস্বাগতম। আর কেউ কি এসেছো তোমরা? আচ্ছা, তাপসী দিয়ে এসেছো। রঞ্জিতা ম্যাডাম বলেছেন যে সব ঠিক আছে ভাই। দিদি এসো, সুস্বাগতম দিদি। সকলকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। তাপসী দিও বলেছে অল ক্লিয়ার। তাহলে আজকের পর্বটা আমরা শুরু করেই দিই। এরপরে আস্তে আস্তে নিশ্চয়ই আরও সমস্ত বন্ধু বান্ধবেরা এসে যাবে, তখন তো তারা সবাই শুনতেই পাবে। আর এ তো রয়ে গেল, এ তো চলে যাবার নয়। অতএব শুরু করে দিচ্ছি। তো একদম সূচনা পর্বেই যেই কথাটা বলি আমি, বা যেটা দিয়ে আমাদের প্রত্যেক পর্বের শুরুটা হয়, তোমরা সবাই জানো যে গোপাল সোনার দর্শন করিয়ে। কারণ আমাদের গল্পের মধ্যে, আমাদের কথার মধ্যে এমন কিছু ঘটনা আসবে যেগুলো হয়তো সবটাই খুব একটা আনন্দজনক বা পজিটিভ ভাইবসের নয়। তো সেই নেতিবাচক যে বিষয়গুলো উঠে আসবে তার থেকে রক্ষা পেতে আমাদের সুরক্ষা বলয়ের খুব প্রয়োজন। অতএব আমি তো আমার সঙ্গে সবসময় এই মানুষটিকে রাখি। তোমরা জানো জয়িতা দি এসে গেছো, সুস্বাগতম দিদি। এই আমার সুরক্ষা বলয়। তো তাকে আমি আবার যথাস্থানে রেখে, আমার গোপাল সোনাকে যথাস্থানে রেখে আমি আজকের পর্বের সূচনা করছি। আজকের শুরুটা কিন্তু আমি আবার একটি সুন্দর ঘটনা দিয়ে শুরু করব। জয়িতা দিদের বাড়ির রাজরাজেশ্বরের অনেকগুলো ছোট ছোট ঘটনা আমাকে পাঠিয়েছিল। তো সেইগুলোর থেকে আমি তোমাদেরকে একটা একটা করে শোনাই, তোমরা জানো। তো আজকে রাজরাজেশ্বরের আরেকটা গল্প বলবো, দিয়ে শুরু করব। শুরুটা আমাদের শুভ দিয়ে হোক। তো হয়েছে কি, এতদিনে তো তোমরা সবাই দর্জিপাড়ার মিত্র বাড়ির কুলদেবতা রাজরাজেশ্বর, আমাদের পুরুষোত্তম নারায়ণ শ্রীকৃষ্ণ যাই বলো না কেন, তার যে রূপ, রাজরাজেশ্বর রূপ, সেটি পূজিত হয় আজ বহু বহু বছর ধরে। তো জয়িতাদি আমাকে সেই ছবি, রাজরাজেশ্বরের অপূর্ব সুন্দর ছবি, সেই ছবি লক্ষ্মীনারায়ণ আমি অনেকবার দেখেছি, আমাকে দিদি পাঠিয়েছে, সব অপূর্ব। তো সেই জাগ্রত বিগ্রহ, সেই রাজরাজেশ্বরের আরেকটা ঘটনা আমি তোমাদেরকে বলবো। এই তো সোনালি এসে গেছে, সুদীপ্তা বোন এসে গেছে, ব্যাস আমার মোটামুটি পরিবার জমজমাট হয়ে উঠছে। অতএব আমি শুরু করে দিচ্ছি। তো এই রাজরাজেশ্বরকে ঘিরে রয়েছে অনেক রকম কথা, অনেক রকম কিংবদন্তি, কাহিনী, গল্প। আসলে সবই সত্য। তো সেই সত্য ঘটনার একটি আজকে বলি। একজন পুরোহিত রাজরাজেশ্বরকে মন প্রাণ ঢেলে ভক্তি ভরে পূজা করতেন।
হঠাৎ করে তার একটি সমস্যা এসে পড়ে। সমস্যাটি হচ্ছে ভাড়াটে সংক্রান্ত সমস্যা। আমরা প্রত্যেকেই জানি যে বাড়িওয়ালা ভাড়াটের সম্পর্ক কখনো কখনো আগেকার দিনে প্রচণ্ড মধুর হতো, একদম মনে হতো যেন নিজের আত্মীয়, বাড়ির লোক। আবার কখনো কখনো দেখা যেত যে এই সম্পর্ক ভীষণভাবে বিষিয়ে যাচ্ছে এবং সম্পর্কের মধ্যে নানান রকমের জটিলতা সৃষ্টি হচ্ছে, সে আইন আদালত অবধি গড়িয়ে যাচ্ছে ঘটনা। তো আমাদের এই পুরোহিত মশাই যিনি ছিলেন তার সঙ্গেও এই রকম একটি বাজে ধরনের একটি ঘটনা ঘটে, যে তার ভাড়াটে ভীষণ সমস্যা করছে। আমাদের কি, আমাদের তো যাদের আর কোথাও যাবার জায়গা নেই, আমরা গিয়ে প্রথমে ঠাকুরের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করি যে ভগবান তুমি দেখো কি করব। তো ঠাকুর মশাই তো মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডাকছেন, হে রাজরাজেশ্বর তুমি আমাকে রক্ষা করো, এই বিপদের হাত থেকে আমাকে রক্ষা করো। এবং তিনি বলেও ফেলেছেন যে তুমি যদি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো ঠাকুর, তাহলে আমি আমার বাড়িতে তোমাকে নিয়ে গিয়ে সেবা করব। অদ্ভুতভাবে, মানে একেবারে অনায়াসে, মানে যেটা ভীষণ জটিল, যেটা খুব একটা বাজে বিষয় হয়ে উঠতে পারত, সেইটা খুব সুন্দরভাবে মীমাংসা হয়ে যায়, মিটমাট হয়ে যায় এবং এই ভাড়াটে সংক্রান্ত যে সমস্যাটা ছিল সেটা অনায়াসে মিটে যায়, যেটা মানে দেখে অবাক হয়ে যাওয়ার মতো। এবারে অবাক হওয়ার তো আসলে কিছু নেই, যেখানে আমাদের লীলাময় ভগবান রয়েছেন সেখানে তো এরকম অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটবেই। তো রাজরাজেশ্বর যেখানে স্বয়ং ঠিক করেছেন যে তিনি সব ঝামেলা মিটিয়ে দেবেন, সেখানে তো সব অনায়াসে মিটে যাবেই। তো তাই হলো। এইবারে তো পুরোহিত মশাইয়ের একটা অদ্ভুত দ্বন্দ্ব এসে পড়ল। দ্বন্দ্বটা কিরকম? তিনি তো বলেছিলেন যে আমি আমার বাড়িতে নিয়ে গিয়ে তোমাকে সেবা করব। এবারে রাজরাজেশ্বরকে বাড়িতে নিয়ে যাওয়া তো মুখের কথা নয়, কারণ বিভিন্ন শরিকে বিভক্ত বাড়ি, এক এক সময় এক এক শরিকের পালা পড়ে রাজরাজেশ্বরকে তার বাড়িতে নিয়ে গিয়ে সেই সময়কালটা তারা প্রাণ ভরে ঠাকুরের সেবা করেন। তো সে তো বছরের সবকটা দিনই রাজেশ্বরের পুরো শিডিউল বুকড, এই বাড়ি তারপরে ওই বাড়ি তারপরে সেই বাড়ি, একেবারে তার তো একেবারে পুরো অ্যাপয়েন্টমেন্ট যেই ডায়েরি রয়েছে সেটা পুরো মানে বুকড হয়ে আছে। আর তারা হচ্ছেন সত্যিকারের বংশের মানুষজন, তো তাদেরকে টপকিয়ে ঠাকুরমশাই রাজরাজেশ্বরকে নিজের বাড়িতে কি করে নিয়ে যান? এটা তো সম্ভব নয়, কারণ তিনি যখনই নিয়ে যাবেন কারুর না কারুর পালা থাকবে সেই সময়। আর রাজরাজেশ্বরের কে ভাগ করে নিতে কেউ চাইবেন না, সবাই চাইবেন যে আমার কাছে ঠাকুর থাকুক, মানে যতক্ষণ, মানে যত বেশি দিন তাকে রাখা যায়। তো সেই রকম ভাবে সেটা একটা মরাল ডিলেমার মধ্যে পড়েছে, একটা কি করি। এদিকে তো আমি কথা দিয়েছি ঠাকুরকে যে ঠাকুর আমি তোমাকে নিয়ে যাব বাড়িতে, তোমাকে নিয়ে গিয়ে সেবা করব। আবার ঠাকুরের শরণাপন্ন, ঠাকুর তুমিই দেখো কি করবে, আমি তো তোমাকে প্রতিজ্ঞা, মানে আমি তো প্রতিশ্রুতিবদ্ধ যে তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব, কিন্তু কি করে নিয়ে যাব বলো। তখন কি হয়েছে যে এক সময়তে, দাঁড়াও একটা ফোন আসছে, আমি একটু, আচ্ছা আমাকে কি দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? মাঝখানে একটা ফোন এসে গেছিল, তো আমাকে কি দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, রিজিউমড হয়েছে? একটু যদি আমাকে বলো তাহলে আমি কন্টিনিউ করি। আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? আচ্ছা, সোনালি বলেছে শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। এই লাইভ অনুষ্ঠানের মজা যেরকম আছে, লাইভ অনুষ্ঠানের এই একটা ভীষণ অদ্ভুত একটা বিষয় আছে যে
হঠাৎ হঠাৎ ফোন এসে যায়, কারুর দোষ নয়, মানুষ তো জানেন না, অনেক সময়তেই তারা জানেন না যে আমি, আর সবার আমার শিডিউল মনে রাখাও সম্ভব নয় যে আমি কোন কোন দিন কোন কোন সময় আমি লাইভে বসি, অনুষ্ঠান করি, এইটা অনেকের কাছেই অজানা। অতএব ফোন টোন এসে যায় আর তখন গিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়। আবার আমাদের অন্তর্জাল মশাই যিনি আছেন তিনি তো রয়েইছেন, নানাবিধ অশান্তি তো তিনি সৃষ্টি করেই থাকেন। তো যাই হোক, ফেরা যাক মূল ঘটনায়। তো আবার তো ঠাকুর মশাই সেই দ্বারস্থ হয়েছেন প্রভুর, যে ঠাকুর তুমি এবারে ঠিক করে দাও যে আমি আমার প্রতিশ্রুতি কি করে রক্ষা করব। এবারে অদ্ভুত ঘটনা ঘটল, যেই শরিকের কাছে ঠাকুরের যাওয়ার কথা, যার পালা পড়েছে, সেইবার সে একদিনকে তো ঠাকুর মশাইয়ের কাছে হন্তদন্ত হয়ে এসে বলছে, ঠাকুর মশাই আমার না একটু অসুবিধায় পড়ে গেছি, একটু আপনি যদি আমাকে বাঁচান। ঠাকুর মশাই বলছেন, কি হয়েছে বলুন, আমার যথাসাধ্য আমি করব। আচ্ছা, আমার বাড়িতে তো মিস্ত্রি লেগেছে, আমার বাড়িতে রেনোভেশনের কাজ চলছে, তো চারিদিকে তো একেবারে হুলুস থুলুস কাণ্ড, তো এর মধ্যে আমি রাজরাজেশ্বরকে কি করে নিয়ে যাই আর কি করেই বা তার সেবা করি, আমাকে আপনি একটু উপায় বাতলে দেন। তো যদি খুব অসুবিধা না হয় তাহলে আপনি যদি রাজরাজেশ্বরকে নিজের বাড়িতে আমার পালার সময়টুকু রাখেন, আর আমি সমস্ত খরচা, আপনার যা সেবা যত্নের যা খরচ সেগুলো আমি দিয়ে দেব, কিন্তু শুধু রাজরাজেশ্বরকে যদি আপনার বাড়িতে সেবাটা দেওয়া যায়। ঠাকুর মশাই তো মানে উনি তো বিউভল, উনি তো বুঝতে পেরেছেন যে কে এই খেলাটা খেলেছে, তো তিনি মনে মনে ভাবছেন আমার অসুবিধা কি, আমি তো এটা চাইছিলাম, আমি তো বুঝতে পারছিলাম না যে কি করে এই ঘটনাটা ঘটবে, কিন্তু ওই যে আমাদের লীলাধর ভগবান তিনি সব ব্যবস্থা করিয়ে দিয়েছেন। তো বলে, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই, আমি নেব, আপনার কোনো অসুবিধা নেই। মানে তিনি তো একদম ঘাড় পেতে, তো তিনি যত্ন করে রাজরাজেশ্বরকে নিজের বাড়িতে নিয়ে গেলেন, সেবা করলেন, আর যার পালা ছিল তিনি তো অর্থকড়ি দিয়েছিলেন, কিন্তু এটা যেহেতু উনি বলেছিলেন যে আমি সেবা করব, তো উনি খুব সুন্দর করে খিচুড়ি ভোগ টোগ করে ঠাকুরকে নিবেদন করে সবাইকে ডেকে সেই প্রসাদ বিতরণ করে সবাইকে খাইয়ে দেন। খুব সুন্দর করে তিনি মন উজাড় করে, মন প্রাণ উজাড় করে রাজরাজেশ্বরের সেবা করেন। তো কিরকম অদ্ভুত ঘটনা দেখো, অনেকের কাছে মনে হবে কাকতালীয়, কিন্তু ভক্তের কাছে এটা ঐশ্বরিক লীলা। আর রাজরাজেশ্বরের উপস্থিতি সবসময়ই পাওয়া যেত, জানো তো, মানে সেই আমার, তোমরা যারা আমার অনেক আগের পর্বগুলো শুনেছ, তোমরা সেই জয়িতাদির খুব বিখ্যাত সেই গল্পটা শুনেছ, সেই দিদোর গল্প, যে সেই দিদোর দারুণ দারুণ গল্প কিন্তু ছিল, মানে ঘটনা ছিল, আমি সেগুলো বলেছিলাম। তো সেই দিদো কিন্তু শুনতে পেতেন যে রাতের বেলায় রাজরাজেশ্বরের ঘরে আরতি হচ্ছে, চন্দনের গন্ধ পাওয়া যেত, পাশের বাড়িতে মানে পাশের এতেই দিদো, আগে হতো না, ফুল রাঙা সোনা এরকম করে করে সমস্ত কাকাদের বা দাদুদের দাম হতো, অনেক ভাই বোন যেখানে, তো সেরকম যে দাদু যে ছিলেন এবং তার স্ত্রী দিদো, তাদের বাড়িতে তো এরকম শোনা যেত নূপুরের শব্দ হচ্ছে রাত্রির বেলায় ছুমছুম ছুমছুম করে, যে রাজরাজেশ্বর বোধহয় ঘুরে বেড়াচ্ছেন। আর এই দিদো কিন্তু ছিলেন খুব, মানে তার রক্তেই ছিল ভক্তি, মানে আমাদের ভগবান শ্রী রামকৃষ্ণের গৃহী ভক্ত বলরাম বসু মহাশয়, বলরাম মন্দির যার, বলরাম বাটি, সেই বলরাম বসুর নাতনি ছিলেন তিনি। তাহলে বুঝতে পারছো কিরকম কৃপাধন্য ছিল, যে
সেই ফ্যামিলিটা, সেই গেরস্থালিটা কতটা ঠাকুরের আশীর্বাদ ধন্য ছিল যে সেইখানে বলরাম বসুর পুত্র রামকৃষ্ণ বসু, তার কন্যা ছিলেন এই আমাদের জয়িতাদির নদিত, এবং তার বাড়িতে যে শ্যামের নূপুর বাজবে এটা তো খুব স্বাভাবিক, সেখানে তো ঠাকুরের কৃপা আছে। তো এই যে সমস্ত অসাধারণ কিছু কি বলবো আশীর্বাদ ধন্য কিছু পরিবার, কিছু গেরস্থালি আছে, তার আনাচে কানাচে রয়েছে ঈশ্বর কৃপার, ঈশ্বর মহিমার নানান রকমের ঘটনা। সে ঘটনা সব বলতে বসলে, সব লিখতে বসলে সে আরব্য রজনীকেও হার মানাবে। তো রাজরাজেশ্বরের যে অনেকগুলো এরকম ঘটনা জয়িতাদি আমাদেরকে পাঠিয়েছিল, আমি তার মধ্যে থেকে আজকে আরেকটা গল্প তোমাদেরকে বলে দিলাম। এইবারে আমরা যাব অন্য গল্পে। এবারের গল্পটা ঠাকুরের, ভূতের না কিসের তোমরাই ঠিক করো। এই ঘটনাটা কি? আমাকেও যখন বলা হয়েছে তখন কিন্তু আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমার এক বোন যার গল্প তোমাদেরকে আমি বলেছিলাম মনে আছে, যে বন্ডেল রোডে থাকে, সেই আগুন লেগে যাওয়া একটা ফ্যাক্টরির গল্প তোমাদেরকে আমি বলেছিলাম। সেই গল্পটা তোমাদের কি মনে আছে? সেই ঘটনাটা যে একটা ফ্যাক্টরিতে আগুন লেগে গিয়ে অনেক কর্মচারী সেখানে পুড়ে মারা যান। সেই বাড়ির পাশে, সেই জমিটা, সেই এস্টাবলিশমেন্টটার পাশে একটি অ্যাপার্টমেন্টে এই বোনটি থাকে, যার আমি একটা নাম দিয়েছিলাম, অবশ্যই ছদ্মনাম, আমার দেওয়া নাম। তার নাম দিয়েছিলাম আলো। তো আলোর সেই ঘটনাটা তোমাদের যদি মনে থাকে তাহলে তোমাদের আলোকেও মনে আছে। আর আলোর আরেকটা ঘটনা আমি আজকে তোমাদেরকে বলছি। হ্যাঁ, সোনালি বলেছে মনে আছে। আচ্ছা জয়িতাদি, তুমি তো এসেছো, আমি কি আমাদের ঠাকুর রাজরাজেশ্বরের গল্পটা মানে ঘটনাটা আমি কি ঠিকঠাক বলতে পেরেছি? তুমি বলো যে তুমি যেরকম ভাবে বলেছিলে আমি কি বলতে পেরেছি ঘটনাটা, যে কোথাও কোনো ভুল হয়নি তো তথ্যে? সেটা যদি আমাকে একটু বলো, তারপর আমি আলোর ঘটনাটাতে চলে যাচ্ছি। তো আমাদের এই বোনটি আলো, ওর পারিবারিক কিছু সমস্যা ছিল, যেরকম অনেকেরই হয়, পারিবারিক কিছু সমস্যা ছিল। ও তার মধ্যেই নিজেকে মানিয়ে গুছিয়ে সুন্দর করে শুধুমাত্র ঈশ্বরকে ভরসা করে সে দিন কাটাতো, এবং ঠাকুর ও মায়ের আশ্রিত আলো তাদের কৃপায় সে নিজেকে সামলে নিয়েছিল। মোট কথা, প্রতিকূলতার মধ্যেও নিজেকে এগিয়ে চলার যে শক্তি তা সে সঞ্চয় করে নিয়েছিল। এই আলো এক সময়তে বাড়িতে বাড়িতে গিয়ে টিউশন করে করে বাচ্চাদেরকে পড়াতো, বাচ্চাদেরকে পড়িয়ে সে উপার্জন করত, এবং অনেকটাই সে নিজের সংসারে তার অবদান ছিল বলতে গেলে সবচাইতে বেশি ওরই ছিল অবদান, এবং সেটা একদম প্রচণ্ড খাটনি খেটে বিভিন্ন জায়গাতে গিয়ে গিয়ে সকাল থেকে রাত অবধি বিভিন্ন বাড়িতে গিয়ে গিয়ে পড়িয়ে পড়িয়ে সংসারটাকে সে দাঁড় করিয়েছিল। কারুর সহযোগিতা বিশেষ সে পায়নি, এটাই তার পারিবারিক সমস্যা। মানে সে পরিবারের সহায়তা খুব একটা পায়নি, তাকে একাই চালিয়ে যেতে হয়েছে তার গার্হস্থ্য জীবন। এখনো সে যথেষ্টই
স্ট্রাগল করে চলছে, কিন্তু সে ভালো আছে ঠাকুর মায়ের কৃপায়। বিশ্বাস এবং ভরসা এবং ভক্তির হাত ধরে সে ভালো আছে। এই ঘটনাটা হচ্ছে 2013 সালের সেপ্টেম্বর মাস নাগাদ একটা ঘটনা ওর সঙ্গে শুরু হয়। ও তার আগে আমাকে বলেছিল যে দাদা, আমার কিছু কথা আপনাকে জিজ্ঞেস করার আছে। তো আমি আমার কাছে এটা একটা বিরাট বড় রহস্য, আমি বলবো, আমি শেয়ার করবো। আমি হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়। বলল যে ঠিক আছে, আমি তাহলে বলবো। তো ও আরেক দিনকে ফোন করে আমাকে এবারে ঘটনাটা বলল। মানে ঘটনাটার সূত্রপাত হয় 2013 সালের সেপ্টেম্বর মাস নাগাদ। হঠাৎ করেই ঘরের মধ্যে অনেক সময় আমরা দেখি না যে ঘরের মধ্যে প্রজাপতি, মথ, ফড়িং অনেক কিছুই তো ঢুকে পড়ে আমাদের বাড়িতে। ও বলছে যে আমি দেখছি একটা কালো রঙের প্রজাপতি আমার ঘরের দেয়ালে এসে বসেছে। কিন্তু এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার হতেই পারে, প্রজাপতি অনেক সময়তেই ঢোকে। বলছে দাদা, এই প্রজাপতিটা কিন্তু একদম অন্য রকম। আমি বলি কি রকম অন্য রকম? বলল প্রজাপতিটার আয়তন এই পুরো আমার হাতের পাঞ্জার সমান প্রায়। বলল বিরাট, আর কুচকুচে কালো, ভেলভেটের মতো পাখা। ও না পুঙ্খানুপুঙ্খ আমাকে বর্ণনা দিচ্ছে, বলছে পাখাটা ভেলভেটের মতো মিশকালো এবং ম্যাট ফিনিশ, মানে চকচকে পাখা নয়। আর তার ওপরে নানা রকম রং দিয়ে কলকা করা। তার মধ্যে বলছে সোনালি আছে, হলুদ আছে, ব্লু আছে, এরকম নানান রকম রং দিয়ে কারুকাজ করা, এবং সেগুলো চকচকে। মানে একটা ম্যাট ভেলভেটি ব্ল্যাক বেসের ওপরে চকচকে মেটালিক কালার দিয়ে যদি ডিজাইন করা হয় যেরকম লাগে সেরকম। মানে সব মিলিয়ে ভীষণ সুন্দর এবং এত বড়। বললো এইবারে যেটা অদ্ভুত কাণ্ড হলো যে প্রজাপতিটা না আমাকে ভয় পায় না। সাধারণত কি হয়, একটা প্রজাপতি যদি থাকে, আমরা যদি কাছে যাই সে উড়ে ফুরুত করে পালিয়ে যায়। বলে আমি যতই কাছে যাচ্ছি ও নড়ছে না, ওর মতো বসে আছে। মানে এক এক দিন হয়েছে বললো দাদা, এবং সেই প্রজাপতি ওই যে ঢুকলো, বললো আমি রোজ দেখছি তাকে, প্রতিদিন ও আমার বাড়িতে ঢুকছে এবং আমার সঙ্গে সঙ্গে থাকছে। থাকছে মানে কি রকম? বলছে আমি ধরো খাটে শুয়ে আছি, আমার বালিশে এসে বসে আছে প্রজাপতি। বললো কত কাছে জানো? বললো আমার চোখের পাতা প্রায় খুললে ওর গায়ে লেগে যাবে, এরকম ক্লোজ, এরকম পাশে বসে আছে, অথচ উঠছে না। বলছে আমি যে পড়াতে যাচ্ছি, বলো ধরো আমি বাসে করে যাচ্ছি, তো আমি তখন দেখছি যে বাসের জানলার বাইরে প্রজাপতিটা উড়তে 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 যাচ্ছে আমার সাথে 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 সাথে। আমি ছাত্রের বাড়িতে ঢুকেছি, প্রজাপতিটা আমার সঙ্গে ছাত্রের বাড়িতে ঢুকেছে এবং গিয়ে বসে আছে। বলছে আমি দেখে আমি না, বলে আমার ভীষণ অবাক লাগছে, একটা প্রজাপতি আমাকে চেজ করতে করতে বাসের পাশ দিয়ে দিয়ে উড়ে উড়ে গিয়ে সম্পূর্ণ আরেকটা স্টপে আমি যে বাড়িতে গেছি সেই বাড়িতে গিয়ে ঢুকেছে। মানে দিস ইজ সামথিং ভেরি উইয়ার্ড, এটা হয় না। এবারে বলছে যে যেহেতু প্রজাপতিটা ঢুকেছে, বলে আমি আমার ছাত্রকে বলছি যে দেখো তুমি দেখতে পাচ্ছ যে হাউ বিউটিফুল দ্য বাটারফ্লাই লুকস। তখন আমার ছাত্র আমাকে বলছে বাট ওয়্যার ম্যাম, আই ক্যান্ট সি এনি বাটারফ্লাই। এইটা বলল আমার মাথায় স্ট্রাইক করলো যে আমি যেই বলছি আজকে আবার একটা ফোন এসেছিল, আমি কেটে দিলাম, আমাকে কি পাচ্ছ তোমরা? আরেকবার কনফার্ম করো।
যে আমাকে কি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে? আচ্ছা, যেদিনকে হয় এরকম মাঝে মাঝেই হতেই থাকে, মানে সত্যি কিছু করার নেই। তো এবারে সে যখন বলছে যে ম্যাডাম আমি তো দেখতে পাচ্ছি না কোনো বাটারফ্লাই, আই কান্ট সি এনি বাটারফ্লাই, তা বলছে এইটা আমার খুব অবাক লেগেছে। বলে এবারে সেই ছাত্রের মা এসেছে, আমি তাকেও না একটু কায়দা করে জিজ্ঞেস করার চেষ্টা করছি যে সে দেখতে পাচ্ছে কিনা। সে বলছে না ম্যাডাম কোথায়, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। বললো দাদা এরকম বেশ কিছুদিন মানে চলছে, এভরিডে, রোজ চলছে। বলছে আমি এবারে বুঝতে পারলাম সম্পূর্ণভাবে যে এই যে প্রজাপতি আমি দেখতে পাচ্ছি, এই প্রজাপতিটা কিন্তু শুধু আমি দেখতে পাচ্ছি, আর কেউ এই প্রজাপতিকে দেখতে পাচ্ছে না। আর এই প্রজাপতি আমাকে ছায়ার মতো সকাল থেকে রাত 24 ঘন্টা 24/7 এই প্রজাপতি আমার সঙ্গে রয়েছে। বলে এইভাবে তো কয়েকটা দিন কাটছে, আমি তো বুঝতে পারছি না। আমি বারবার বোঝার চেষ্টা করছি যে কি হচ্ছে এটা আমার সাথে, আমি কি হ্যালুসিনেট করছি? তারপর আমি দেখছি এত কাছে দেখছি আমি, মানে আমি অলমোস্ট ফিল করতে পারছি, ওকে প্রায় ছুঁতে পাচ্ছি। এ তো ভুল খবর নয়। আর আমি যেখানে যাচ্ছি প্রজাপতি আমার সঙ্গে সেখানে যাচ্ছে। বলে এর সময় আমার হঠাৎ একটা খুব শরীর খারাপ হলো। বলে আমার ভীষণ শরীর খারাপ হলো এবং পেটে যন্ত্রণা। বলে আমি ডাক্তারের কাছে গেলাম, আমার স্বামী আমাকে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে ডাক্তার বললেন যে একটা আলট্রাসোনোগ্রাফি করা দরকার। বলে আলট্রাসোনোগ্রাফি করা হলো, কিছু তেমন পাওয়া গেল না। এই যে আলট্রাসোনোগ্রাফি করতে গেল, ডাক্তার দেখাতে গেল, এই প্রজাপতি কিন্তু ডাক্তারের চেম্বারে গেছে, আলট্রাসোনোগ্রাফির রুমে গেছে, চারিদিকে গেছে এই প্রজাপতি ওর সঙ্গে। এবারে আবার যখন ধরা পড়ছে না, বলে আবার আরেকটা আলট্রাসোনোগ্রাফি হোক। তখন আবার আলট্রাসোনোগ্রাফি হলো, হয়ে পড়লো আমার একটা ছোট্ট স্পট মতো ধরা পড়লো আমার রুমবে। এবং ডাক্তাররা মোটামুটি নিশ্চিত হয়ে বলল যে এটা হচ্ছে মানে কনসিভ করেছো তুমি, যে তুমি কনসিভ করেছো, এবং এটা একদম মানে সূচনার স্টেজ, মানে একটা ছোট্ট স্পটের মতো লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অভিজ্ঞতা বলছে যে তুমি কনসিভ করেছো। বলে এবারে তো দাদা সত্যি সত্যি তারপরে যা যা টেস্ট ফেস্ট হলো টোলো, সেই সমস্ত কিছুতেই দেখা গেল যে সত্যি সত্যি আমি কনসিভ করেছি। তখন বলে এ কিন্তু রয়েছে, প্রজাপতি কিন্তু রয়েছে, প্রজাপতি কিন্তু যায়নি, প্রজাপতি আমার সঙ্গে সঙ্গে ঘুরছে, কিন্তু আমার বর দেখতে পাচ্ছে না, ডাক্তার দেখতে পাচ্ছে না, যিনি আলট্রাসোনোগ্রাফি করছেন তিনি দেখতে পাচ্ছেন না, কোনো পেশেন্ট দেখতে পাচ্ছেন না, কিন্তু এ সব জায়গায় যাচ্ছে আমার সঙ্গে, শুধু আমি দেখতে পাচ্ছি। বলে এই করতে করতে দাদা আমার তো পুরো প্রেগনেন্সির পুরো টার্মটা যেরকম হয় সেরকম গেল, এবং থ্রু আউট এভরি ডে, প্রতিদিন এই প্রজাপতিটা আমার সঙ্গে ছিল, আমার একদম কাছে কাছে ঘুরছে, ছায়া সঙ্গীর মতো। বললো তারপরে যেরকম হয় যে আমার যেদিনকে ডেলিভারির দিন, সেই দিনকে মানে আমার তো নিয়ে যাওয়া হলো আমাকে হসপিটালে। এবারে হসপিটালে গেল, বলে আমি যে যাচ্ছি ট্যাক্সিতে করে, প্রজাপতি কিন্তু ট্যাক্সির পাশ দিয়ে দিয়ে উঠতে 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 যাচ্ছে। বলে ডাক্তারের চেম্বারে ডাক্তার আমাকে অ্যাডমিট করে নিলেন, নিয়ে বললেন যে প্রথম দিকে যেহেতু ওটা একটা গভর্নমেন্ট হসপিটাল ছিল, ওরা চেয়েছিল যে নর্মাল ডেলিভারি হোক, কিন্তু সামহাউ নর্মাল ডেলিভারি হচ্ছিল না কিছুতেই, সেই জন্য একটু রাতের দিকে ওকে নিয়ে যাওয়া হলো যে ওকে অপারেট করে সিজারিয়ান বেবি হবে।
বললো আমাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখনও স্ট্রেচারের পাশ দিয়ে দিয়ে প্রজাপতি যাচ্ছে। অপারেশন থিয়েটারের মধ্যে আমি ঢুকলাম, প্রজাপতি আমার সঙ্গে ঢুকে গেল। ডাক্তার, নার্স সবাই সেখানে দাঁড়িয়ে আছে, বলে সবাই আনপারটার্বড, যে কেউ নেই। মানে একটা প্রজাপতি থাকলে তো, এত বড় একটা প্রজাপতি যদি ঘোরে, ওখানে তো সেটা উচিত না। বলছে কেউ দেখতে পাচ্ছে না তো, বলে আমি দেখতে পাচ্ছি, আমার পাশে 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 উঠছে, এরকম করে ঘুরছে। বা তারপরে আমার যখন অজ্ঞান হওয়ার সময় করার সময়, তখন ডাক্তারবাবু বললেন যে একটা সুন্দর মিউজিক চালিয়ে দিচ্ছি তোমাকে, এটা শুনতে শুনতে তুমি ঘুমিয়ে পড়ো। আর অনেক সময়তে এখন হয় যে হয়তো তোমার ওয়েস্টের কাছে একটা ইঞ্জেকশন দিয়ে লোকাল অ্যানেস্থেশিয়া মতো করে করা, কিন্তু উনি মানে ওর যা কন্ডিশন ছিল, ওর কোমরে একটা প্রবলেম ছিল, তার জন্য বলা হয়েছিল যে ওকে ফুল অজ্ঞান করতে হবে, পুরো ঘুম পাড়িয়ে ওর ডেলিভারিটা হবে। তো বললো, আমাকে বললো একটা গান চালিয়ে দিলাম, বলে তুমি শুনতে শুনতে ঘুমিয়ে পড়ো। বলে আমি একদম গানটা যেই শুরু হলো, আমার একদম চোখ বন্ধ হয়ে গেল, আমি অজ্ঞান হয়ে গেলাম। কিন্তু যতক্ষণ আমি অজ্ঞান হয়েছি, মানে যতক্ষণ আমার চোখটা একটুও খোলা ছিল, আমি দেখছিলাম প্রজাপতিটা ঠিক আমার কাছে এরকম এরকম করে উঠছে। বললো তারপরে দাদা আমার যখন জ্ঞান এসে গেল, আমার ছেলে হয়েছে, আমি সব কিছু জানতে পারলাম, এবারে আমি এদিক ওদিক করে খুঁজছি, আমি কিন্তু কোনো প্রজাপতি আর দেখতে পাচ্ছি না। বললো আর প্রজাপতি নেই তো নেই তো নেই। বললো আমি চলে এলাম, মানে আমি বাড়ি চলে এলাম বাচ্চা টাচ্চা নিয়ে, যেরকম ভাবে রিকভার করলাম। আজকে বাচ্চা অনেক বড় হয়ে গেছে, কারণ এটা শুরু হয়েছিল সেপ্টেম্বর 2013, আর ওটা ওই 9 মাস পর 2014 তার সন্তান হয়েছে। এখন ছেলে 10 বছর মতো বয়স। বললে এই যে এরপরে যে এই এতগুলো বছর কেটে গেছে, আমি ওই প্রজাপতিটাকে আর কোনো দিন দেখিনি, আমি শেষ দেখেছিলাম অজ্ঞান হওয়ার সময়। বলে দাদা এই রহস্যটার মানে কি, যে তুমি কি কিছু জানো, তুমি কি কিছু বলতে পারবে যে এর মিস্ট্রিটা কি? তোমরা কি কিছু বলতে পারবে? আমি আমার মতো একটা ব্যাখ্যা ওকে দিয়েছি, কিন্তু আমি জানতে চাই যে আমার বাকি বন্ধুদের কি মতামত। আমি যে ব্যাখ্যাটা দিয়েছি তোমাদেরকে বলি, যে কোনো আত্মা যখন আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চায়, তারা বিভিন্ন রূপ নেয়। কিন্তু আমি যতটাই প্যারানর্মাল বিষয় সম্বন্ধে পড়েছি, শুনেছি, দেখেছি, ডকুমেন্টারিজ যা কিছু আমি করেছি, পশু পাখির রূপ কিন্তু এরা খুব নেয়, পার্টিকুলারলি বাটারফ্লাই। প্রজাপতির রূপ কিন্তু ভীষণভাবে নেয়। অনেকদিন আগে আমি একটা দেখেছিলাম ডকুমেন্টারি মতো ছোট, যে দুই বোন, দুজনেই প্রৌঢ়া, তাদের মা বৃদ্ধা অবস্থাতে চলে গেছেন, আর তখন মায়ের বোধহয় খুব প্রিয় পাখি ছিল রবিন। এবারে ওরা যখন মায়ের সঙ্গে, মায়ের জন্য খুব মন খারাপ, ওরা এমন একটা কান্ট্রিতে তখন আছে যেখানে কিন্তু রবিন থাকে না, রবিন সেখানে থাকে না, কিন্তু বলছে আমরা দেখতে পাচ্ছি যে জানলার সার্সিতে কাঁচের কাছে টুকটুক করে ঠোকরাচ্ছে একটা ছোট্ট রবিন। বলে আমরা তাকে তুলে ঘরে নিয়ে এলাম, এবং সে একটুও উড়লো না আমাদেরকে দেখে, সে আমাদের কাঁধে বসছে, হাতে বসছে, কোলে বসছে। তারপরে আমরা বুঝলাম যে ওটা আমাদের মা। ওরা বলছে, বলে আমরা যেই পার্টে রয়েছি, আমার এখন দেখো বিশদে মনে নেই কোনো কিছু, হঠাৎ করে বলছি তো, বলছে যে একটা ওই পার্টে রবিন পাওয়া যায় না, কিন্তু সে রবিনটা আমাদের বাড়িতে এসছে। বলে আমরা তখন মায়ের নাম করে আকাশের দিকে রবিনটাকে উঠিয়ে দিলাম, যে মা তুমি যেখানে আছো তুমি
পিসফুলি থাকো, রেস্ট ইন পিস বলে আমরা রবিনটাকে উড়িয়ে দিলাম, এবং রবিনটা চলে গেল, আর কখনো রবিনটা ফিরে আসেনি, ওই একটা দিন এসেছিল। তো আমি বললাম দেখো আলো, ব্যাপারটা হচ্ছে কোনো একজন সোল তোমার মাধ্যমে সে রিবার্থ চাইছিল, এবং সে শেষ অবধি তোমার সঙ্গে ছিল, তোমার একেবারে সেই কনসিভ করার ফার্স্ট ডে কি তারও আগে থেকে একদম তোমার ডেলিভারি অবধি সে তোমার সঙ্গে ছিল। কিন্তু এখন তুমি তাকে দেখতে পাবে না, কারণ সেই হয়তো তোমার পুত্র, সে হয়তো জন্মে গেছে তোমার মধ্যে দিয়ে, সেই জন্য তুমি আর ওকে দেখতে পাবে না। ও খুব অবাক হয়ে বলল, দাদা তাই? আমি তো জানি না এই প্রজাপতির বিষয়টা। আমি বললাম হ্যাঁ, তুমি খুঁজে দেখো, তুমি নেট সার্চ করে দেখো, তুমি গুগল করে দেখো, যে যখন কোনো সোল আমাদের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করে তখন কিছু কিছু জিনিস আছে যেগুলো থ্রুতে ওরা কিন্তু করে। তোমাদেরকেও বলে দিই, আমি যতটা শুনেছি, প্রজাপতি রূপে করে, পাখি রূপে করে, ছোট ইনসেক্ট মানে লেডি বার্ড যেগুলো হয় বাগানে পাওয়া যায়, ছোট্ট লাল গায়ে পুটি পুটি, সেই লেডি বার্ড। এবং হয়ে গেলেও না সোনালি, কখনো আত্মা কিন্তু বলে স্প্লিট করে থাকতে পারে, জানো তো? এটা আমারও ধারণা ছিল না, আত্মা নাকি স্প্লিট করে থাকতে পারে। মানে বিশেষ করে জন্মানোর একদম মানে কাছাকাছি সময়ে আত্মা স্প্লিট করে থাকতে পারে। ওর প্রাণ সঞ্চার হয়ে গেছিল বটে, কিন্তু বোধহয় স্প্লিট করে সে ছিল, যেটা আমার ধারণা। কারণ ওই আত্মা স্প্লিট করে এটা আমিও ঠিক মানতাম না, কিন্তু আমি অনেক জায়গাতে শুনলাম যে আত্মা নাকি সেভাবে থাকতে পারে। আরও বেশ কয়েকটা এরকম ঘটনা আমি শুনেছি বিভিন্ন জায়গাতে, যেখানে জন্মে গেছে অথচ কমিউনিকেট করছে, একটা নাকি থাকে, এবং সেটা থাকে একদম কিন্তু ইনিশিয়াল স্টেজে। বড় হওয়ার পরে কিন্তু আর সেটা পারে না, সেটা একদম সদ্য যখন জন্মেছে বা জন্মাবে সেই সময়তে স্প্লিট করে থাকতে পারে। তো বলছে যে সেই, বা আরেকটাও ব্যাখ্যা হতে পারে যেন, যদি আমরা এই স্প্লিট করার ব্যাপারটাকে নাও মানি, তাহলে হতে পারে হয়তো এই যে যে আত্মাটি ভূমিষ্ঠ হবে আলোর মধ্য দিয়ে, এ হয়তো তার একটা গার্ডিয়ান স্পিরিট টাইপের। এ হয়তো এনশিওর করছিল যে পুরো প্রসেসটা ঠিকঠাক হচ্ছে কিনা, এবং যখন দেখলো যে হ্যাঁ ঠিকভাবে শিশুটি ভূমিষ্ঠ হয়ে গেছে, ওর সেই গার্ডিয়ান স্পিরিটটি ওর পাশ থেকে সরে গেল। এটাও হতে পারে। তার মানে দুটো পসিবিলিটি হতে পারে, যে একটা হতে পারে ওই বাটারফ্লাইটা অ্যাকচুয়ালি হচ্ছে আলোর ছেলে, আরেকটা হতে পারে আলোর ছেলের গার্ডিয়ান এঞ্জেল কোনো, গার্ডিয়ান স্পিরিট কোনো, যে কিনা এতক্ষণ ধরে এইটা দেখছিল যে ও যাতে ঠিকঠাকভাবে ওর এই জন্মটা ঠিকভাবে ওর এই গোটা প্রসেসটা প্রক্রিয়াটা যায়। এবং যখন কাজটা হয়ে গেল, মিশন অ্যাকমপ্লিশড, তখন কিন্তু সে চলে গেল, তাকে আর দেখা গেল না। আবার শুনেছি কয়েন দিয়ে, পয়সা দিয়ে, পেন্টিং দিয়ে, লাইট দিয়ে, এগুলো দিয়ে কিন্তু আত্মারা কমিউনিকেট করতে পারে। সেরকম কিছু গল্প কোনো এক পর্বে তোমাদেরকে আমি শোনাবো, যেগুলো আমি দেখেছি বা শুনেছি, মোস্টলি বিদেশি। সেইগুলো আমি, হ্যাঁ হতেই পারে সোনালি, মানে দুটো পসিবিলিটি আছে, একটা হতে পারে যে এটাই সন্তানই, বা হতে পারে সন্তানের গার্ডিয়ান কোনো স্পিরিট। তো এই ঘটনাটা কিরকম অদ্ভুত, মানে একে আমি কি ক্যাটেগরিতে ফেলবো? একে আমি অলৌকিক বলি। আর যেহেতু আলোর মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে যাতে আলো বুঝতে পারে অনেক কিছু, ফিল করতে পারে অনেক কিছু, ঠাকুরের সেই কৃপাটা তার মধ্যে রয়েছে, সেই জন্য হয়তো দেখতে পেয়েছে, অনুভব করতে পেরেছে।
আমাদের সঙ্গেও হয়তো এরকম অনেক কিছু ঘটে, কিন্তু আমরা হয়তো ওভারলুক করি, বা আমরা বুঝতে পারি না, আমরা দেখতে পারি না। এটাও হতে পারে যে ওর মধ্যে সেই রিসেপটিভ পার্টটা ছিল, যার জন্য শি কুড সি। আবার আমরা হয়তো দেখি, কিন্তু আমরা হয়তো সেগুলোকে বিশেষ আমল দিই না, বা আমরা হয়তো দেখতেই পাই না। সেটাও হতে পারে, সে চোখ হয়তো ঠাকুর আমাদের দেননি। তো এই গল্পটা কিরকম অদ্ভুত ছিল বলো। এইবারে আমরা চলে যাব একটু গা ছমছমে গল্পতে। গা ছমছমে ঘটনা। এবারে কিন্তু একদম সুদীপ্তা বোনের বলা ঘটনা। সুদীপ্তা, একটু প্রেজেন্ট প্লিজ করে দাও তো আমাকে। তোমার বলা ঘটনা আমি আজকে বলবো বন্ধুদেরকে। তো আর আমি ঠিকঠাক বলছি কি না, কোথাও যদি গন্ডগোল হয়ে গিয়ে থাকে, তুমি সঙ্গে সঙ্গে আমাকে শুধরে দেবে। সুদীপ্তার একটু প্রেজেন্ট প্লিজ শুনে নিয়ে আমি ঘটনাটাতে যাব। সুদীপ্তা কি আছে, নাকি সুদীপ্তা এখন ব্রেক নিয়েছে? এই তো আছি দাদা, ব্যাস। তাহলে সুদীপ্তা প্রেজেন্ট প্লিজ করে দিয়েছে। এইবারে আমি নির্ভয়ে ওর ঘটনা বলতে পারি। আর কিছু যদি গন্ডগোল হয়, সুদীপ্তা এক্ষুনি একদম গরম গরম সংশোধন করে দেবে। তো এই ঘটনাটা হচ্ছে সুদীপ্তার দাদুকে নিয়ে। মানে আমরাও দাদুই বলবো, আমার বোনের দাদু তো কি, আমার তো দাদুই হবে সে। তো কাজেই দাদু, আমাদের দাদুকে নিয়েই গল্প। তো দাদু প্রথম জীবনে ডাক্তারি পড়বেন বলে ঠিক করেন, এবং মেধাবী ছাত্র, ডাক্তারিতে চান্স পেয়েও যান। কার আন্ডারে শুনলে তো হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার মতো অবস্থা। আমাদের কিংবদন্তি বিধানচন্দ্র রায়, তিনি ছিলেন দাদুর শিক্ষক। চিন্তা করো, মানে তিনি নিজেই তো একজন অলৌকিক মানুষ। মানে তার ক্ষমতা নিয়ে তো আমরা জানি, তার সব ঘটনা। তো সেই বিধানচন্দ্র রায়ের তত্ত্বাবধানে দাদু তো গেলেন ডাক্তারি পড়তে। এবারে ডাক্তারি পড়তে গিয়ে যেইটা হয়, সব ব্যবচ্ছেদ করা, যেটা অ্যানাটমির ক্লাস। একদিনকে অ্যানাটমির ক্লাস হবে, ঠিকঠাক আছে, সরি, অ্যানাটমির ক্লাস হবে, ঠিকঠাক আছে। তো যেই শবদেহটিকে নিয়ে আসা হবে, শবদেহটি এই 4-5 দিনের পুরনো। তাকে তো নিয়ে আসা হয়েছে, টেবিলে শোয়ানো হয়েছে। এইবারে ওখানে তো খুব বেশি মানুষ নেই, গুটি কয়েক অ্যানাটমি স্টুডেন্ট, একজন যিনি সুপারভাইজার, যিনি ইনস্ট্রাক্ট করবেন, পুরো বিষয়টিকে সঞ্চালন করবেন, তিনি রয়েছেন। আর তো খুব একটা লোকজন নেই। আর সময়টা হচ্ছে সন্ধেবেলার দিকে, 5:30-6টা। এবং সেই সময়টা যেরকম চলছিল, বোধহয় একটু শীতের আগমনের আগে আগে, এই রকম সময়, হেমন্ত টেমন্ত কাল হবে, তখন কিন্তু অন্ধকার নেমে এসেছে। ভাবো, একটা ঘর, সব দেহ শোয়ানো আছে, আলো জ্বলছে, গুটি কয়েক স্টুডেন্ট এদিক ওদিক ছড়ানো ছিটানো, একজন ইনস্ট্রাক্টর দূরে রয়েছেন, আর বাইরে তখন সন্ধ্যার অন্ধকার নেমে আসছে আস্তে আস্তে। চুপচাপ শুনশান, বাদ বাকি বিল্ডিং একদম স্তব্ধ। ঠুংঠাং শুধু ছুরি কাচির আওয়াজ চলছে। দাদু তো গেছেন সেই কাটতে। দাদু এবারে গিয়ে তো মন দিয়ে তিনি একটা পার্ট, ওদের তাকে একটা অংশ বলা হয়, কখনো অ্যাবডোমেন, কখনো লেগ, কখনো আর্ম, এরকম বিভিন্ন জায়গা দেওয়া হয়। তো দাদুর ভাগে যেইটা পড়েছিল সেইটা তো তিনি ব্যবচ্ছেদ করছেন। হঠাৎ দাদু ফিল করলেন কেউ একটা দাদুর কাঁধে এরকম করে হাত রাখলো, বেশ ফার্ম একটা গ্রিপ এরকম। দাদু এরকম করে তাকে, মানে মনোনিবিষ্ট
হয়ে তিনি কাটছিলেন মনোযোগ দিয়ে। হঠাৎ এটাতে উনি চমকে গিয়ে তাকিয়ে কি দেখছেন, যেই শবের ব্যবচ্ছেদ হচ্ছে, তিনি যেই বডিটাকে কাটছেন, সেই শবের হাত উঠে গিয়ে ওনার কাঁধ এরকম করে ধরেছেন। ইম্যাজিন, চিন্তা করো, যাকে কাটা হচ্ছে 4-5 দিনের বাসি যে সব, সেই সব হাত তুলে দাদুর কাঁধে এরকম করে ধরেছেন দাদুকে। আর দাদু তো চিৎকার করে করে চিৎকার করে হাত থেকে ছুরি কাঁচি পড়ে গিয়ে দাদু সোজা অজ্ঞান। এবারে বাদ বাকি স্টুডেন্টরা, সুপারভাইজার, তারা তো মানে আসলে এত কম মুহূর্তের মধ্যে সব ঘটনাটা ঘটে গেছে, তারা দৌড়ে এসে তো কোনো রকম, তারা তো আবার এসে দেখছেন যে যেরকম নর্মাল দাদু নিচে পড়ে আছেন, সব দেহটি যেরকম সেরকম শুয়ে আছে চুপচাপ করে। কি যে কাণ্ড তার আগে ঘটেছে তারা তো বুঝতে পারছে না। এবারে তারা তো দাদুকে তুলে নিয়ে গিয়ে কোনো রকমে সেই সেবা টেবা করিয়ে, এবং বিসি রায় নিজে দাদুর চিকিৎসার ভার নিলেন। 3 দিন দাদু কিন্তু প্রায় অচৈতন্য ছিলেন, মানে দাদুর সম্পূর্ণ জ্ঞান ফিরছে না 3 দিন ধরে, এইরকম শক পেয়েছেন তিনি। তখন বিসি রায় তো তিনি তো জাদুকর, তিনি তো হাত দিলেই সেই রুগী সুস্থ হয়ে যাবে। তো তিনি ঠিক তো করে দিলেন দাদুকে, কিন্তু মা বাবাকে বললেন ডাক্তারি আর কিন্তু পড়া যাবে না। তখন সবাই বলছেন কেন কেন, এত মানে মেধাবী ছেলে যে ডাক্তারি চান্স পেয়েছে, পড়ছে। বলল না না না, ও যেরকম শখ পেয়েছে, আরেকবার যদি এই রকম কোনো শখ পায় তাহলে কিন্তু ও পাগল হয়ে যাবে, ও কিন্তু পাগল হয়ে যাবে। তো তখন দাদুকে তো সেই ছাড়িয়ে দেওয়া হলো, এবং দাদুর শরীর এত অসুস্থ হলো যে দাদু প্রায় 1.5 বছর দার্জিলিংয়ে চেঞ্জে ছিলেন। আস্তে আস্তে শরীর টরীর ঠিকঠাক হয়ে তিনি আসেন। তো এই ছিল একটা অদ্ভুত ঘটনা। হ্যাঁ, সুদীপ্তা বলছে শিরায় টান পড়ে এই অবস্থা হয়েছিল, হতেই পারে শিরায় টান পড়ে হয়তো হয়েছিল, আবার অন্য কিছু হওয়া বিচিত্র কিন্তু নয়, কারণ অনেক কিছু হয়। আমি শুনেছি আমার ঠাকুরদার কাছ থেকে, যে আমার ঠাকুরদা কেমিস্ট্রির লোক ছিলেন, তো অনেক সময়তে তাকেও না এরকম মেডিকেল কলেজ টলেজ অনেক জায়গাতে যেতেন টেতেন তিনি। তো তিনি বলেছিলেন, বলে আমি কিন্তু এরকম অনেক সময় লক্ষ্য করেছি যে মৃতদেহর মধ্যে মুভমেন্ট হচ্ছে, মানে সেটা কিন্তু শিরায় টান পড়া মুভমেন্ট নয়, সেটা কিন্তু অন্য রকমের মুভমেন্ট হচ্ছে। হঠাৎ করে ট্রলিটা একটু সরে গেল, ক্যাচ করে আওয়াজ হলো, কি কোথাও একটু কাপড়টা সরে গেল, এরকম কিন্তু হতো। এবং যারা এরকম ডাক্তারি, দেখো ডাক্তারি পড়া, পুলিশে যারা কাজ করেন, এই সমস্ত, বা এই যে আমার বাবার মতো যারা জিওলজিস্ট বিভিন্ন জায়গায় যান, তাদের কিন্তু এরকম অনেক অভিজ্ঞতা হয়, যেই অভিজ্ঞতাগুলোকে এক্সপ্লেন করা যায় না সহজে। কি হলো, আমরা আমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা নানান রকম দেওয়ার চেষ্টা করি বটে, কিন্তু এমন কিছু জিনিসপত্র ঘটে যায় যেগুলো কিন্তু আনএক্সপ্লেনড। আমরা সবাই সেটা জানি এবং বিশ্বাস করি, আর সেই জন্যই তো গল্প হলেও সত্যির আসর। যদি কেউ বিশ্বাস না করতাম তাহলে তো গল্প হলেও সত্যি হতো না। তো এরকম ধরনের ঘটনা কিন্তু ঘটে। এবারে দাদুকে নিয়ে আরেকটি গল্প বলছি, সেটি সুদীপ্তা বোন বলছে 1999 কি 2000 এই রকম টাইমে, মানে খুব যে পুরনো
তা কিন্তু নয়, মানে 2000টা স্টার্ট হয়ে যাচ্ছে এরকম সময়। তো সেই সময় দাদুর ছিল 78 বছর বয়স, আর সুদীপ্তা বোন পড়তো ওই 8-9 এরকম, ছোট বাচ্চা মেয়ে, অনেক ছোট তো ও, আমার থেকে অন্তত একেবারেই ছোট বোন। তো সে তো আচ্ছা, একটা কথা একটু বলে দিই যে অনেকের অনেক কমেন্ট আসছে, কিন্তু আমি ভাই শুধুমাত্র গল্পের ফ্লো বজায় রাখার জন্য এখন কমেন্ট পড়ছি না, তোমরা কেউ কিচ্ছু মনে করো না দয়া করে। আমি একবার অনুষ্ঠানটা হয়ে যাক, পর্বটা সমাপ্ত হয়ে গেলে আমি প্রত্যেকের কমেন্ট পড়ব এবং উত্তর দেব। এখন আমি শুধুমাত্র গল্পটার যাতে ফ্লোটা নষ্ট না হয়ে যায়, চলনটা যাতে বাধাপ্রাপ্ত না হয়, সেই জন্য আমি কিন্তু গল্পতে কনসেন্ট্রেট করছি। কিন্তু গল্প বলা শেষ হয়ে গেলে আমি প্রত্যেকের কমেন্ট আলাদা আলাদা করে পড়ব এবং উত্তর দেব। কেউ যেন ভুল বুঝো না, আমাকে মন খারাপ করো না, রেগে যেও না, আমি সবার কমেন্ট পড়ব। তখন কি হয়েছে যে দাদুর একটা প্রবলেম হয় হঠাৎ করে। এটা কিন্তু সুদীপ্তাদের পাইকপাড়ার বাড়ি। আমি পাইকপাড়ার বাড়িতে থাকার সময়কার অনেক গল্প সুদীপ্তা আমাদের সঙ্গে শেয়ার করেছে, আমি কিন্তু সেই গল্প তোমাদেরকে বলেছি আগে। তো সবাই মোটামুটি যারা সেই পর্বগুলো শুনেছ, সুদীপ্তা এবং সুদীপ্তার সেই পাইকপাড়ার বাড়ি, সুদীপ্তার দাদু, সুদীপ্তার দিদার বাবা, দাদুর বাবা, প্রত্যেকের গল্প আমরা শুনেছি, ঘটনা আমাদের কাছে গোটা পরিবারটা কিন্তু খুব পরিচিত এতদিনে আশা করি হয়ে গেছে। তো এই সুদীপ্তা বোনরা তখন সেই পাইকপাড়ার বাড়িতে, একটা মস্ত বড় বাড়িতে থাকতো, মস্ত বাড়ি, 3 তলা বাড়ি এবং অতি প্রাচীন বাড়ি, মানে পাড়াটাই ছিল ভীষণ প্রাচীন। আমিও পাইকপাড়াতে ছোটবেলাতে গেছি, আমার বড় মাসি থাকতেন পাইকপাড়াতে, তারপরে তারা চলে আসেন আমাদের এখন এই টালিগঞ্জ এরিয়াতেই চলে আসেন, সে বহু বছর। কিন্তু আমার মামাতো আমার মাস্তুতো দাদার সঙ্গে কিন্তু আবার পাইকপাড়ার ভীষণ নিবিড় সম্পর্ক আজও রয়েছে। তার বন্ধু বান্ধব সবাই ওখানে প্রায়ই সে যায়, ওখানে গল্প গুজব আড্ডা, মানে একটা ভালো অ্যাসোসিয়েশন রয়েছে সেখানে। সেই পাড়া ব্যাপারটা তো ওই সব জায়গায় ছিল সেই সময়। আর এই পাইকপাড়া কিন্তু বেশ প্রাচীন পাড়া, সেটা আমরা জানি সবাই, আমিও দেখেছি আমার মাসি যখন থাকতেন সেই সময়টাতে। তো এই পাইকপাড়াতে ওই দোতলাতে সুদীপ্তা বোন, ওর দিদি আর মা, মানে আমাদের কাকিমা, এরা 3 জন থাকতেন দোতলায়। একতলাতে থাকতেন দাদু আর দিদা আর অনেক কাজের সাহায্যকারী মানুষজন। পুরনো দিনের বাড়িতে যা হয়, মনে করো না সেই পুরনো দিনের বাড়ি, বিশাল বড় উঠোন, বাগান, বড় বড় ঘর, সেরকম আর কি। সেখানে অনেক, সে আগেকার দিনে হতো না, কেউ মশলা বাটতো, কেউ জল তুলতো, কেউ রান্না করতো, এরকম বিভিন্ন কিন্তু মানে লোকজন থাকতো। আমার মামার বাড়িতেই ছিল এরকম প্রচুর লোক, মানে সে প্রচুর লোক, একজন শুধু গাড়ি ধুতে আসবে, একজন শুধু জল তুলে দেবে, একজন শুধু বাটনা বাটবে, একজন রান্নায় সাহায্য করবে, একজন কুটনো কুটবে। এটা না পুরোনো দিনের একটা কালচার ছিল কিন্তু, যে অনেক রকমের নানাবিধ লোক থাকতেন। তো আমি তো হাতে গুনেছিলাম আমার বাড়িতে বোধহয়, আমার মামার বাড়িতে বোধহয় 7 জন না 8 জন লোক ছিল, এরকম বিভিন্ন কাজ করতো। তো সেটা তখনকার দিনের একটা এরকম সংস্কৃতি ছিল। তো সেই রকম তারা, এবং তারা সবাই হতেন বহু পুরনো মানুষ, মানে কাউকে না ঠিক বাদ দেওয়া যায় না, তারা পরিবারের সদস্যের মতো। অনেক সময় কীরকম হতো, কেউ হয়তো আর কাজ করতে পারছে না, কিন্তু তাকে তো আর তাড়ানো যায়নি, তাকে তো না বলা যায় না।
তো তার হয়তো রিপ্লেসমেন্ট বা তার একটা হেল্পার আরেকজন কাউকে রাখা হলো, এরকম কিন্তু হতো। একটা মানবিক দিক ছিল সেখানে। কেউ সবাইকেই আমরা দাদা দিদি এরকম পিসি মাসি এভাবেই বলতে অভ্যস্ত ছিলাম। কেউ কখনো মনে করতাম না, কিন্তু ভেবে দেখো আমরা কেউ মনে করতাম না যে এরা আমাদের কাজের লোক। এই শব্দটা খুব ডেরোগেটরি, খুব বাজে একটা শব্দ ছিল, কাজের লোক। দাদা দিদি পিসি কাকু এরকম ভাবেই ডাকা হতো, এবং তারা বাড়ির একেবারে সদস্যের মতো থাকতেন। তো এখানেও সেরকম ছিল। আর 3 তলাতে ছিল 3টে ঘর, তার মধ্যে 2টো ঘর বেশ বড়, আর যে একটা ঘরের মধ্যে বলছে ঠাসা জিনিসপত্র থাকতো, নানান রকম বই খাতা বাসন কোসন, পুরনো জামা কাপড় অনেক কিছু। আর সে পুরনো দিনের সেই কাঁসার বাসন পাথরের বাসন বিভিন্ন থাকতো না, কাঁসা পিতলের জিনিসপত্র সেগুলো থাকতো। আরেকটা ঘরে কাজের লোকেরা যারা ছিল, মানে যারা এই রকম দাদা দিদি যারা ছিলেন, কাজের লোক কথাটা আমি একদম বলবো না, তারা বাড়ির সদস্য, তারা আমাদের শ্রদ্ধেয়, সেই যারা ছিলেন বা যারা আমাদেরকে মানে যারা সাহায্য করতেন আর কি বাড়িতে, সেই দিদি মাসি তারা সবাই ওপরে একটা ঘরে রিল্যাক্স করতো, গল্প টল্প করতো, এই সমস্ত করতো। আরেকটা ঘরে হাত মুখ ধোয়ার ব্যবস্থা ছিল, কখনো যদি গেস্ট আসতো তারা গিয়ে শুতো, এরকম ছিল। আর তার সঙ্গে ছিল লাগোয়া ছাদ। বাড়িটার পটভূমিকাটা একটু বলে নেওয়া দরকার, কারণ পরপর 2টো গল্প আছে। গল্পটাতে বাড়িটার মোটামুটি তোমরা একটা পরিবেশটা তৈরি হয় তাতে, যে কীরকম পরিবেশের মধ্যে কোন আবহাওয়ার মধ্যে ঘটনাটা ঘটছে। তো এই দাদু ছিলেন তো দাদু, যেরকম তখনকার দিনের দাদু হতো, একদম মানে একটা গার্ডিয়ান ফিগার, যার ওপরে চোখ বন্ধ করে নির্ভর করা যায়, যিনি নাতি নাতনিদের পড়াশোনা নিয়ে ভীষণ চিন্তিত থাকেন এবং প্রাণপাত করে তাদেরকে একটা ভালো পথে এগিয়ে দেওয়ার প্রচেষ্টা থাকে। দাদু দিদা আলাদাই জিনিস। তো সেই দাদু ছিলেন সেরকম সর্বময় কর্তা যাকে বলা যায়। তো দাদুর হলো সেই সময় অসুস্থতা, এবং অসুস্থতাটা কিরকম হলো, এমনি সব ঠিক আছে, দাদুর হঠাৎ ইউরিনটা বন্ধ হয়ে গেল। দাদুর ইউরিন হয় না। তো দাদুরই আরেকজন ব্যাচমেট, যে কিনা বয়সে একটু ছোট, কারণ দাদু ওই যে পড়তেন ডাক্তারি, ডাক্তার তো পরিচিত ছিলই, তো সেখানে একজন বয়সে একটু জুনিয়র অথচ ব্যাচমেট, সেরকম একজন ভদ্রলোক, তার সঙ্গে ভালো যোগাযোগ ছিল। তাকে ডাকা হলো। কি হয়েছে দাদা, দেখ না এরকম হচ্ছে না ইউরিনটা। তখন সে পরীক্ষা টরীক্ষা করে বলল যে একটু প্রোস্টেট গ্ল্যান্ডে একটু সমস্যা আছে, তো একটু ক্যাথিটার দিতে লাগবে। যে ঠিক আছে আমি ক্যাথিটার দিয়ে দেব, সব ঠিক হয়ে যাবে। ক্যাথিটার তো দিয়ে দিলেন, চলতে লাগলো, ঠিকঠাক চলছে। এবার আমরা জানি যে ক্যাথিটার কিছুদিন পরে পরে কিন্তু বদলে দিতে হয়। পুরনো ক্যাথিটারটা কন্টামিনেটেড হয়ে যায় বা ওভার ইউজড হয়ে যায়, সেটাকে ফেলে নতুন একটা তাই দিতে হয়। তো নতুনটা যেদিন দেওয়ার কথা সেদিনকে দিতে গিয়ে কি একটা হলো, দাদুর না ব্লিড করলেন। দাদু কোথাও একটা খোঁচা টোচা কিছু একটা লেগে গেল, তো দাদু ব্লিড করলেন। তো তখন ও তো খুব মানে সকলে বলছে যে কি হলো এরকম ব্লিড হলো কেন, বলে আরে না কোনো অসুবিধা নেই, ও ঠিক হয়ে যাবে, অনেক সময় এরকম হয়। কিন্তু সামহাও দাদুর ব্লিডিংটা কিন্তু চলতে লাগলো। চলতে চলতে প্রায় 3 দিন দাদুর ব্লিডিং হলো, এবং দাদু পেল হয়ে যাচ্ছেন, ফ্যাকাশে হয়ে যাচ্ছেন। তখন বললে এটা তো তাহলে আর বাড়িতে ট্রিট করা যাবে না। তখন আমি ইচ্ছে করে ডেলিবারেটলি আমি হসপিটালের নামটা বলছি, আমি সাধারণত বলি না, কিন্তু ডেলিবারেটলি আই এম টেকিং দ্য নেম, কারণ সবার জানা দরকার যে কবে থেকে এই অরাজকতাগুলো শুরু হয়েছে। আরজি করে ভর্তি করা হয়, যেহেতু সেটা বাড়ির খুব কাছে ছিল।
আরজি করে ভর্তি করা হয় দাদুকে, এবং দাদুকে প্রথম দিনকে ঠিক আছে দাদুরকে একটা ইনজেকশন দেওয়া হয় যাতে দাদুর ব্লিডিংটা স্টপ হয়, ক্যাথিটার বদলে দেওয়া হয়, সমস্ত মামা মাসি যারা যারা ছিলেন সুদীপ্তার সবাইকে খবর টবর দিয়ে নিয়ে আসা হয়। অত বিশদ ডিটেলসে আমি যাচ্ছি না, তারা সবাই আসেন টাসেন এবং দাদুকে মনে করা হয় দাদু ঠিক হয়ে যাবেন, আর 2 দিন অবজারভেশনে থেকে তারপরে ইনভেস্টিগেট করে দেখা হবে কি হয়েছে কি না হয়েছে। তো দিয়ে প্রথম রাতটা তো ঠিকঠাক চলে যায়, কেটে যায়। দ্বিতীয় রাত্রিরে মানে দ্বিতীয় দিন আবার সবাই দেখতে টেকতে যায়, দেখে টেকে এসে এবারে যা হয় পরিবারের সবাই একত্রিত হলে হসপিটালেও নিচে দাঁড়িয়ে চা খাওয়া, গল্প করা, এইগুলো তো থাকে, এগুলো তো চলে। তো নিচে সবাই বলছে ক্রিটিক্যাল তো কোনো ব্যাপার নয়, ঠিক হয়ে যাবে, মানে ব্লিডিংটা স্টপ হয়ে গেছে, এবারে ট্রিটমেন্ট ঠিকঠাক হবে, নিশ্চয়ই সেটা ঠিক হয়ে যাবে। এবারে কি হয়েছে, তো ওরা তো প্রায় রাত্রির 11:30 অবধি নিচে আত্মীয় স্বজনরা সবাই ছিল, দিয়ে তো এবারে বাড়িতে চলে এসেছে সবাই। আর তখনকার দিনে ভেবে দেখো, তখনকার দিনে কিন্তু ফোন ছিল না সবার বাড়িতে, ফোন হতো পাড়ার কারুর একটা বাড়িতে বা কোনো দোকানে, এরকম জায়গাতে ফোন থাকতো, আর সেই ফোনের কন্ট্যাক্ট নাম্বারটাই সবাইকে দেওয়া থাকতো যে এলে সেই বাড়িতে ফোন আসবে কি সেই দোকানে ফোন আসবে। তো একটা ইলেকট্রনিক গুডসের দোকান ছিল পাইকপাড়াতে, যার নাম্বারটা কিন্তু দেওয়া ছিল হসপিটালে, যে ইন কেস অফ এনি এমার্জেন্সি ওই নাম্বারে কল করলে ওই যে শপ ওনার যিনি দোকানের মালিক তিনি খবর করে দেবেন বাড়িতে। পাড়ার দোকান, চেনা জানা, তখনকার দিন তো এই মুখ চেনা ব্যাপারটা ভীষণ ছিল। তখন কি হলো, ও গিয়ে তো সেইখানে একটা বললো যে সুদীপ্তা বলছে যে সবাই গেছেন হসপিটালের দিকে, আর আমি রয়েছি, দিদা রয়েছেন বাড়িতে, বলে আমি দিদার কাছে রয়েছি। এমন সময় খবর এলো যে হসপিটাল থেকে একটা ফোন এসেছে, তুই একবার আয়। তো সুদীপ্তা বোন তখন তো খুবই ছোট, বুঝতে পারছো 8-9 পড়ে, বলছে যে না আমি দিদাকে একা ছেড়ে যেতে পারবো না, যদি পরের বারে কোনো এরকম ফোন আসে তোমরা মেসেজটা নিয়ে নিও, নিয়ে আমাদেরকে জানিও যে কি হয়েছে। এই সময় অন্যান্য আত্মীয়রা বাড়িতে আসতে শুরু করেন এবং সুদীপ্তা বোনদের কাছে খবর পৌঁছয় যে দাদু আগের রাত্রিরে 9:30 সময়তে সবাইকে ছেড়ে চলে গেছেন। 11:30 অবধি পেশেন্ট পার্টিরা কিন্তু নিচে আছে, কোনো রকম খবর দেওয়া হয়নি ওপর থেকে যে পেশেন্ট মারা গেছেন। ইনফ্যাক্ট ডাক্তাররা নিজেরাই জানেন না যে পেশেন্ট মারা গেছেন, কারণ কোনো ডাক্তার দেখতে আসেনি। ইম্যাজিন এই আরজি করের বাঁদরামোটা কোন যুগ থেকে ছিল। মানে আমরা কথা বলছি 1999-2000 সাল, আজকে 2024-এ এসে এত কিছু এক্সপোজড হচ্ছে, কিন্তু প্রায় 24 বছর আগে, 24-25 বছর আগের ঘটনা, যেখানে এবারে পাশের পেশেন্টরা বলছে, বলে আমরা সমানে খবর পাঠানোর চেষ্টা করছি যে মনে হচ্ছে ভদ্রলোক বোধহয় আর নেই, ভদ্রলোককে ইমিডিয়েট একটা অ্যাটেনশন দরকার, শিগগিরই কেউ আসুন, এসে দেখুন। কেউ আসেনি, এবং বিনা চিকিৎসায় ওই একটা ইনজেকশন দিয়ে ক্যাথিটার বদল হয়েছে আগের দিন, এক রাত্রির তারপরে কেটে গেছে, এটা সেকেন্ড নাইটে হয়েছে। তার মধ্যে কোনো ডাক্তার অ্যাটেন্ড করেনি, কোনো ডাক্তার কোনো ট্রিটমেন্ট করেনি, কোনো মেডিসিন পড়েনি, কিচ্ছু পড়েনি। একটা সুস্থ লোককে ইউরিনারি ট্র্যাকের ইনফেকশন করে তাকে রীতিমতো মেরে ফেললো। এবং পরের দিন সকাল 7:30টার সময় ফোন করছে যে পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল। পেশেন্ট কিন্তু চলে গেছে, আগের দিন রাত্রি 9:30টায় চলে গেছে, পরের দিন 7:30টায় আপনারা কেউ আসুন, পেশেন্টের অবস্থা একটু ক্রিটিক্যাল। দেখো, কিন্তু সেই পরম্পরাটা
এখনকার যে ঘটনাটা ঘটলোই এক, ওর শরীরটা ভালো নেই, আপনারা একটু আসুন। তার আগে কিন্তু যা হবার হয়ে গেছে। তো আমি নিই না কোনো হসপিটালের নাম বা কোনো জায়গার নাম বা কোনো মানুষের নামও আমি নিই না তাদের পারমিশন ছাড়া, কিন্তু এটা আমি ডেলিবারেটলি নিলাম দ্যাট এভরিবডি শুড নো যে বাঁদরামিটা অ্যাকচুয়ালি কত পুরনো। হয়তো আরো আগের, আরো অনেক অনেক আগের পুরনো এই বাঁদরামও চলে যাচ্ছে তবে থেকে। এটা এতদিনে এসে সবার সামনে এলো, তাও তার কোনো কি প্রতিকার হবে সেটা আমরা কেউ জানি না, আদৌ হবে কিনা আমরা কেউ জানি না। তো যাই হোক, এ তো গেল ক্ষোভের কথা, রাগের কথা, দুঃখের কথা। তো দাদু তো এভাবে চলে গেলেন, একটা সুস্থ সবল মানুষ হঠাৎ করে চলে গেলেন, যাকে খুব সহজেই বাঁচিয়ে দেওয়া যেতে পারত, তাকে লিটারালি মেরে ফেলা হলো বিনা চিকিৎসায়। তো এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে আমরা আগের পর্বেও শুনেছি যে দাদু কিন্তু সুদীপ্তা বোনকে পড়াতেন, একদম খুব মেটিকুলাসলি পড়াতেন। এবং দাদু পড়াতেন কিরকম, মানে সকাল টকাল থেকে তো পড়াতেনই, স্কুল টুল হয়ে গেলে এবার বিকেলের দিকে। দাদু তো ভীষণ ভক্ত মানুষ ছিলেন। বিকেল 4টে 4:30 নাগাদ দাদু স্নান করতেন একবার করে, একটা ধুতি পরে, সিল্কের একটা ধুতি পরে দাদু ঠাকুর ঘরে ঢুকতেন অ্যারাউন্ড 5টা নাগাদ। 5টার থেকে 8টা 8:30 অবধি টানা দাদু পুজো করতেন। তারপরে তিনি বেরিয়ে এসে, আর এই যে এই 3-3.5 ঘন্টা তিনি যে অ্যাবসেন্ট থাকবেন, ঠাকুর ঘরে থাকবেন, কি কি পড়তে হবে, কি প্রশ্নের উত্তর লিখতে হবে, কোন অঙ্ক করতে হবে, সমস্ত কিছু সুদীপ্তাকে বুঝিয়ে দেওয়া হতো। বুঝিয়ে দিয়ে তিনি চলে যেতেন পুজো করতে। পুজো করে ফিরে তিনি সেবারে সব খবর নিতেন যে কি পড়েছে কি পড়েনি, সমস্ত কিছু উনি শুনতেন, দেখতেন, কারেকশন করতেন, এইভাবে চলতো। এটা একটা ডেইলি রুটিন ছিল। আর সেই সময় সেই দূরদর্শনে মনে করে দেখো চিচিং ফাঁক হতো, সে একটা ভীষণ মজার অনুষ্ঠান বিকেলবেলার দিকে, যেটা আমরা সবাই হাঁ করে দেখতাম, গিলতাম। মাইকেলের আসর, চিচিং ফাঁক এসব হতো তো তখন। তো দূরদর্শনে সেই চিচিং ফাঁক, তো এই 3-3.5 ঘন্টার মধ্যে চিচিং ফাঁকের সময়টা বার করে কিন্তু ছুট্টে ওপরে চলে যেত সুদীপ্তা, গিয়ে বসে বসে এরকম করে করে সেই চিচিং ফাঁকটাকে দেখতো, দেখে তারপরে নিচে চলে এসে আবার পড়াশোনা করত। আর কখনো কখনো যদি সেটা অনেক সময় লেগে যেত যে নিচে কিছুতেই পড়তে আসছে না, দাদু তো খোঁজ রাখতেন। দাদু একটা অদ্ভুত সম্বোধন ছিল দুজনের মধ্যে। দাদু সুদীপ্তাকে ডাকতেন সখী বলে। দাদু আর নাতি নাতনির সম্পর্কটা তো অন্যরকম। আর সুদীপ্তা সে দাদুকে বলতো সই, চিন্তা করো। এবারে নিচ থেকে নাকি দাদু ডাকতেন, ও সখী সখী তুমি পড়বে না? আর সুদীপ্তা ওপর থেকে বলতো যে হ্যাঁ সই, আমি যাচ্ছি, আমি এই টিভিটা দেখেই, চিচিং ফাঁকটা দেখেই আমি যাচ্ছি পড়তে। তো তারপরে তো দাদু ওকে ডেকে ডেকে দিয়ে দাদু চলে যেতেন পুজোতে। এইরকম মোটামুটি ছিল ডেইলি রুটিন। সুদীপ্তা বলছে যে আমি এরকম বসে চিচিং ফাঁক দেখছি, নিচ থেকে দাদু ডাকছে, ও সখী সখী পড়বে না? বলে আমি উত্তর দিতে যাব, আমার দিদি আমাকে ঝাপটে এরকম করে ধরেছে, ঝাপটে ধরেছে, বলে খবরদার উত্তর করিস না। বলে আমি না হকচকিয়ে গেছি, দাদু ডাকছে, উত্তর করব না কেন? বলে আমার রেজিস্টার করেনি যে দাদু নেই, দাদু চলে গেছে। চিন্তা করো, দাদু যে আর জীবিত নেই সেটা খেয়াল নেই। সুদীপটা তো এনগ্রসড, ও তো চিচিং ফাঁক দেখছে হাঁ করে। আর সদ্য সদ্য গেলে যেটা হয়, আমরা বিশ্বাস করতে পারি না, একটা ডিনায়াল থাকে যে না এটা হয়নি।
বলছে যে আমি উত্তর দিতে যেই যাব আমার দিদি আমাকে চাপটে ধরে বলছে, চুপ, উত্তর দিস না, সাড়া দিস না। আর নিচ থেকে তখনও কিন্তু দাদু ডাকছেন, ও সখী সখী, পড়তে আসবে না? এই ডাক সবাই শুনেছে। তারপরে বেশ খানিকক্ষণ পরে গুটি গুটি পায়ে নিচে নেমে গিয়ে বলেছে যে দাদু এরকম ডাকছিল। তখন দিদা বলেছেন যে হ্যাঁ, আমি শুনেছি উনি তোকে ডাকছিলেন। তাহলে আমিও শুনেছি। মানে সুদীপ্তা, সুদীপ্তার দিদি, সুদীপ্তার মা, সুদীপ্তার দিদা, যারা বাড়ির ডোমেস্টিক হেল্প যারা ছিলেন, সেই পিসি দিদি, তারা সবাই সেই ডাকটা শুনেছিল যে ও সখী সখী, পড়তে আসবে না? কয়েকবার ধরে ডেকে সাড়া না পেয়ে দাদু চলে গেল। কিরকম একটা মন খারাপ করানো গল্প না, ঘটনা, যে দায়িত্ববোধ, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা সবকিছু তো চলে যায় না। একটা মৃত্যুর সঙ্গে দেহটা চলে যেতে পারে, কিন্তু এই যে ভেতরের যে অপার স্নেহ, ভালোবাসা, তার প্রতি একটা কর্তব্য বোধ, স্নেহ, মমতা, শুভাকাঙ্ক্ষী, যে যার জন্য শুভাকাঙ্ক্ষা, শুভকামনা, এগুলো সব কি মরে যায়? এগুলো তো মরে যায় না, এগুলো যেতে সময় লাগে। তো দাদু তো হঠাৎ করে চলে গেছেন, দাদু তো নিজেও বুঝতে পারেননি, কারণ দাদুও ছিলেন ডাক্তার মানুষ, মানে হাফ ডাক্তার তো উনি বটেই। উনি তো প্রথম দিকে পড়েছেন, তো বিসি রায়ের ছাত্র ছিলেন, কিন্তু অনেক কিছুই তিনি জানেন। এবং যখন তার চিকিৎসা হচ্ছিল, যে ইনজেকশনটা দেওয়া হচ্ছিল বা ক্যাথিটারটা চেঞ্জ করা হচ্ছিল, উনিও নাকি অনেক কিছু ইনস্ট্রাকশনস দিচ্ছিলেন যে এইটা এইভাবে করো, এইটা ওইভাবে করো, কারণ ও জানতো, অনেক কিছু উনি জানতেন। তো এই রকম একটা অদ্ভুত, একটা বেদনা বিধুর একটা ঘটনা। এরপরে আজকের যে শেষ ঘটনাটা আমি তোমাদেরকে শোনাবো, সেটা কিন্তু বেশ জম্পেশ, সেটাও সুদীপ্তা বোনের বলা ঘটনা। এবারে সুদীপ্তা বোনদের বাড়ি কেমন ছিল আমি তোমাদেরকে আর্কিটেকচারটা মোটামুটি বলে দিয়েছি। বিরাট বিরাট ঘর, বিরাট বিরাট জানলা, সেই দরজার মতো জানলা হতো যেগুলো, সেই রকম জানলা, বিরাট ছাদ, উঠোন, বিশাল উঠোন, বলে এত বড় উঠোন যেখানে প্রায় ফুটবল ম্যাচ খেলা যায়। আর যে লেনটার মধ্যে সুদীপ্তাদের বাড়িটা ছিল, সেই লেনটাতে ছিল মোট 4টে বাড়ি। সেই 4টে বাড়ির শেষ বাড়িটা ছিল সুদীপ্তাদের বাড়ি। আবার উল্টো দিকে আবার তার মুখের দিকে অন্য আরেকটা রো অফ হাউসেস রয়েছে, সেগুলো রয়েছে। তো সুদীপ্তাদের বাড়িতে নিচতলায়, যেখানে দাদু দিদা থাকতেন, সেখানে একটা বড় ঘর ছিল, যেখানে সুদীপ্তারা পড়তো, খেতে বসতো। তখনকার দিনে মাটিতে খাবার চল ছিল। বললো মাটিতে বসলেও সামনের বাড়ি দেখা যেত। দেখা যেত কেন না, জানলাগুলো তো দরজার মতো লম্বা লম্বা, বিরাট বিরাট জানলা। তো বলছে যে উল্টো দিকে যে বাড়িটা ছিল, সেই বাড়িটা পেছন দিকটা দেখা যেত। হ্যাঁ, মানে সামনের বাড়ির পেছন দিকটা দেখা যেত এই জানলাটা দিয়ে। আর সেই বাড়িটার বাঁ দিকে একটা বাগান ছিল, যেটা লম্বাটে গোছের, একটা লম্বাটে গোছের বাগান, এবং ওটা পরিষ্কার দেখা যেত ওই বড় ঘর থেকে। তো সুদীপ্তা বোন কি করতো, যে ওই যে আগেকার দিনে হতো না, আমরা খাটে বা মাটিতে যেখানেই বসি, একটা ছোট জল চৌকি পেতে তার উপরে বই খাতা নিয়ে আমরা লিখতাম। পড়ার টেবিল, পড়ার চেয়ার কিন্তু খুব একটা ছোটবেলাতে আমি তো পাইনি, মানে অতটা জায়গা পেয়েছিলাম পরের দিকে, প্রথম দিকে পাইনি।
তো আমাকেও ওরকম একটা জল চোখে, আর বিশেষ করে হতো কি জানো তো, টেবিল চেয়ারে বসে পড়তে ইচ্ছে করতো না, এই শরীর এরকম গড়িয়ে পড়ছে পড়তে পড়তে, তো খাটের মধ্যে পড়াতে একটা আলাদা আয়েশ, সেখানে একটা টুল, একটা জল চৌকি পেতে সামনে রেখে তার মধ্যে বই খাতা রেখে পড়াশোনা করা। তো সেইভাবে ও তো পড়ছে সকালবেলাতে, সকালবেলা কিন্তু, হ্যাঁ, যে একেবারে সকালের দিকে। তো এই ইয়ারটা হচ্ছে 1996-97 এই সময়কার কথা, হ্যাঁ, 96-97, মানে সুদীপ্তা বোন আরো ছোট তখন। তখন এই বড় ঘরে বসে যখন পড়ছে, তখন বলছে উল্টো দিকের বাড়ির হিস্ট্রি একটু বলে দিই। উল্টো দিকেও একটা 3তলা বাড়ি, যেই বাড়ির পেছন দিকটা দেখা যেত, সেই বাড়িতে উঠোন আছে, বাগান আছে, বড় বাড়ি, প্রাচীন বাড়ি, 3তলা বাড়ি, 2 ভাইয়ের বাড়ি। হ্যাঁ, তাদের নাম বলেই দিই, খুব একটা মনে হয় না অসুবিধা হবে। একজনের নাম উমাপতি, একজনের নাম রমাপতি, 2 ভাই। তো সুদীপ্তা বোনরা যখন গেছে তখন উমাপতি বাবু তিনি নেই, তিনি অলরেডি চলে গেছেন, মানে তিনি জীবিত নেই। তার কোনো সন্তানাদি ছিল না, তার স্ত্রী বাস করতেন একটা পোর্শনে। আর রমাপতি বাবু তার স্ত্রী আর একটি মেয়েকে নিয়ে, ছোট মেয়ে, সে সুদীপ্তাদের থেকেও একটু ছোট, সেই মেয়েকে নিয়ে ওখানে বাস করতেন। আর একতলাতে 3 জন বোন, তারাও একটুখানি মানে যুবতী নন, তারা মধ্যবয়স্কা 3 জন বোন, তারা ভাড়াটে থাকতেন। তাদের নাম আর বললাম না। তাদের বাড়িতেও বড় উঠোন, সমস্ত কিছু যেরকম ওইখানকার প্যাটার্নটা ছিল। তো সেইখানে তো সুদীপ্তা বোন কি করছে, ও তো পড়তে পড়তে ও দেখছে যে ওই বাগানের মধ্যে সকালবেলায় রমাপতি জেঠু হেঁটে বেড়াচ্ছেন। আর বাগানটা না ঠিক আর বাগান বলা যায় না, অনেক সময় হয় না প্রায় জঙ্গল হয়ে যায়, যে দেখবে বাগানে যদি একটুখানি বর্ষা টর্ষার পরে গাছ টাছ কাটানো না হয়, ট্রিম করানো না হয়, একটা জঙ্গলি ভাব চলে আসে। তো সেই রকম মানে জঙ্গল টাইপের বাড়ি। আর ওদের বাথরুমটাও ছিল না ওই বাগান পেরিয়ে, সে পুরোনো দিনের ছিল না যে বাড়ির মধ্যে টয়লেট হতো না, একটু দূরে গিয়ে টয়লেট, সেই রকম। তো একদমই পুরোনো ধাঁচের বাড়ি, আবার একটা খিড়কি দরজা, সব বাড়িতেই খিড়কি দরজা ছিল, সেই দরজা দিয়ে যারা পরিষ্কার করেন, মানে তারা সুইপার্সরা, তারা আসতেন যেতেন, সেই রকম ব্যাপার। তো ওখানে দেখছে রমাপতি জেঠু তো হাঁটছেন, হাঁটতে হাঁটতে সুদীপ্তার যেরকম হয় আর কি, জানলা দিয়ে আমাদের চোখ চলে যায় না, বিশেষ করে পড়ার সময় তো বিশেষ করে এদিক ওদিক চোখ চলে যায়, তো ওরকম চোখ চলে গেছে। আর সুদীপ্তা দেখছে যে রমাপতি জেঠু হাঁটছেন, রমাপতি জেঠু এরকম যখন ফিরে আসছেন, সুদীপ্তাকে উনিও দেখেছেন, দুজনের চোখাচোখি হয়েছে, কিন্তু নো স্মাইল, নাথিং, জাস্ট চোখাচোখি হয়েছে। উনি আবার এরকম ঘুরে চলে গেছেন হাঁটতে হাঁটতে, এবং গিয়ে যেখানে সুদীপ্তা বলছে আমি বুঝতে পাচ্ছি যে এবারে রমাপতি জেঠু ওই সামনের দিকে চলে গেলেন, মানে বাড়িতে ঢুকে যাবেন এবারে, মানে বাগানে যা দেখার দেখা হয়ে গেছে, উনি এবারে বাড়িতে ঢুকবেন। তো উনি চলে গেছেন। তো সুদীপ্তা কিছুক্ষণ ওদিকেই তাকিয়ে আছে আনমনে, যেরকম হয়। আর এদিকে তো অতি সজাগ দাদু, যে সখীর পড়াশোনা কেমন হচ্ছে। ও সখী, তুমি না পড়ে কি দেখছো? তখন না ও কিছু না দাদু, ও কিছু না সই। না, তুমি কি দেখছো বলো? তখন সুদীপ্তা বোন বলছেন যে ওই তো রমাপতি জেঠু ওখানে পায়চারি করছিল, আমি সেটাই দেখছিলাম, আর কিছু না। তখন দাদু বলছেন তুমি কাকে দেখেছ? রমাপতি জেঠুকে দেখেছি। তুমি ঠিক দেখেছ? হ্যাঁ।
তো দিনের আলো। রমাপতি জেঠু তো আমার দিকে তাকালো, কথা হয়নি কিন্তু উনি তাকালো, আমিও তাকালাম, তারপরে চলে গেল ওদিকে। দাদু আর কিছু বলেনি, কেউই কিছু বলেনি। দু তিন দিন পর কাকিমা মানে সুদীপ্তার মা সুদীপ্তাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে তুই সেদিন কাকে দেখেছিস? মা, ওই তো সামনের বাড়ির রমাপতি জেঠু। তুই ঠিক দেখেছিস? সুদীপ্তা তখন বলছে, ও মা, এ কি বারবার করে সবাই শুধু জিজ্ঞেস করছে ঠিক দেখেছিস, ঠিক দেখেছিস, এ আবার কি? তা বলে, হ্যাঁ আমি রমাপতি জেঠুকে চিনবো না, আমি দেখেছি তো। আই, কি উল্টো পাল্টা বলছিস? তোর মনে নেই এই সপ্তাহ 2-3 সপ্তাহ হয়ে গেল রমাপতি জেঠু তো মারা গেছেন। রমাপতি জেঠু মারা গেছেন? কি রে তুই ভুলে গেলি? ওই যে বাড়িতে জেঠিমা কান্নাকাটি করছিলেন, সবাই গেল, তারপরে এই যে ডাক্তার কাকুকে ডাকা হলো, উনি গেলেন, তারপরে উনি এসে বললেন না যে বাবাকে বললেন যে ম্যাসিভ হার্ট অ্যাটাকে রমাপতি জেঠু মারা গেছেন। তুই তো শুনলি সব, এই তো 2-3 সপ্তাহ আগের কথা, তুই ভুলে গেছিস? সুদীপ্তা বলছে, আমি তো সত্যি ভুলে গেছি। বলে আমার রেজিস্টারই করছে না যে ছোট, একে তো ছোট মেয়ে, যে এটা আমি কি করে দেখলাম? বলে আমি তো পরিষ্কার দেখেছি তাকে, পরিষ্কার পোশাক আশাক নিয়ে ফটফটে আলোয় আমি তাকে দেখেছি। এবারে একদিন কাকিমা গেছেন ওই বাড়িতে, আগে তো ছিল, চল ছিল তো এই বাড়ি ওই বাড়ি যাওয়া, গল্প করা, একটু তো চল তো ছিল। তো গেছেন ওই বাড়িতে গিয়ে এবারে রমাপতি জেঠুর ওয়াইফকে, স্ত্রীকে বলছে যে, জানো দিদি, আমার মেয়ে এরকম দেখেছে, দাদাকে দেখেছে এরকম এতে। তখন ওই জেঠুর স্ত্রী বলছে, আর বলো না, কি জ্বালান জ্বালাচ্ছে আমাদেরকে, আর বলো না। বলে মানে? বলে হ্যাঁ, তোমার দাদা যে আমাদেরকে কি জ্বালাচ্ছেন কি বলবো। বলে তার মানে? বলে ভীষণ উৎপাত করছেন তো বাড়িতে। বলছে আমার কোনো খাবার ঠিক থাকছে না, খাবার পচে যাচ্ছে, খাবার নষ্ট হয়ে যাচ্ছে, খাবারের মধ্যে নোংরা ফেলে দিচ্ছে। বলে সেদিন কি হয়েছে জানো? বলল মেয়ে তো গেছে স্কুলে, বলল আমি রান্না বান্না করে স্নান করতে গেছি, স্নান করে এসে আমি খাবো, আমি সবে ভাতটা বেড়েছি, বলে ডালের ঢাকা খুলে ডালটা নিতে গিয়ে দেখছি ডালের মধ্যে মরা ইঁদুর পড়ে আছে। বলে ঢাকা ছিল কিন্তু। বলে উনি যে কি উৎপাত শুরু করেছেন চিন্তা করতে পারবে না। মানে স্ত্রী বলছেন যে স্বামী মারা গিয়ে এমন উৎপাত শুরু করেছে, বলছে আমরা তো মানে টিকতে পারছি না, এত উৎপাত করছেন। এইবারে ঘটলো আরেক ঘটনা, খুব মর্মান্তিক। সেটা হচ্ছে একদিনকে হঠাৎ সেই ছোট মেয়ে, সেই রমাপতি বাবুর ছোট মেয়ে ডাকছে কাকিমাকে, ও মাসিমণি, মাসিমণি, ও মাসিমণি, ভয়ার্ত গলায়। কি রে, কি হয়েছে? মা কেমন করছে, এসো না। সকালবেলায় মা কেমন করছে, মা কেমন করছে। এবারে তো যথারীতি পুরনো পাড়ায় যা হয় একেবারে সঙ্গে সঙ্গে পাড়ার লোকজন সবাই, নিচে যেই 3 বোন থাকতেন ভাড়াটে তারা সবাই ওপরে উঠে গেলেন। উঠে গিয়ে দেখা যাচ্ছে যে ওই জেঠিমা ঘুমের মধ্যেই চলে গেছেন। মানে মেয়ে এতক্ষণ মৃতা মায়ের পাশে শুয়েই ঘুমিয়েছে সারা রাত, কখন তিনি চলে গেছেন। সকালবেলাতে যখন মেয়ে উঠেছে যে এবারে স্কুল যাওয়ার জন্য রেডি হবে, দেখছে মা তো কই উঠছে না, তখন মাকে ধাক্কা টাক্কা দিচ্ছে যে মা ওঠো, মা ওঠো, মা ওঠো, আর মা ওঠো, মা চলে গেছেন।
এবারে কি হলো, সে বাড়ি তো হয়ে গেল পুরো ফাঁকা। ওখানে তো উমাপতি বাবু তো আগেই চলে গিয়েছিলেন, তার বিধবা স্ত্রী থাকতেন, তিনিও বোধহয় চলে গেলেন তার বাপের বাড়ি। এখানে রমাপতি বাবু তার স্ত্রী দুজনেই এই কম সময়ের মধ্যে চলে গেলেন। বাচ্চা মেয়ে, সে কিনা সবে তখন বোধহয় 4-5-এ পড়ে, তাকে পাঠিয়ে দেওয়া হলো তার মামার বাড়িতে। বাড়ি শুনশান, শুধু ওই 3 বোন একতলাতে তারা ভাড়াটে রয়ে গেলেন। এবারে তাদের একদিক দিয়ে মনে হচ্ছে এবারে বুঝি বাড়িটা তাদের হয়ে গেল, কারণ বাড়িওয়ালা বলে তো আর কেউ নেই, কেউ ক্লেম করার নেই, ভাড়াটারা দিতে হবে না, 3 বোন এই বাড়িতেই কাটিয়ে দেবেন শেষ দিন অবধি, এইটা তাদের। সেই সময় একদিন রাস্তায় দেখা হয়ে যায় আমাদের কাকিমার সঙ্গে এই এক বোনের, বড় বোনের। এবারে সে বলছে, বড়দি কি উৎপাত, এ বাড়িতে তো আর থাকা যায় না গো। বলে সে কি, কেন, কিসের উৎপাত? বলল প্রচন্ড ভূতের উৎপাত। বলছে সে কি হচ্ছে? বলল বাথরুমের বালতি নিজে নিজে পড়ে যাচ্ছে, জল ভরা বালতি উল্টে পড়ছে, জলে ভেসে যাচ্ছে চারিদিক, রান্নাঘর থেকে ঝনঝন ঝনঝন করে বাসন কোসন সমস্ত নিচে পড়ে যাচ্ছে, আরো কত রকম কি যে হচ্ছে তোমাকে কি বলবো। ওই বাগান পেরিয়ে বাথরুমে যাওয়া হয়ে গেছে আমাদের আতঙ্কের বিষয়। নানান রকমের সেই ঝোপ নড়ছে, ঝাড় নড়ছে, শব্দ হচ্ছে, নানান রকমের জিনিস হচ্ছে। আর আরেকটা উৎপাত হচ্ছে যেটা ভয়ঙ্কর, যেটার পরে থাকা যায় না। সেটা কি? এবারে বলেছিলাম যে বাড়ির মাঝখানে আছে বড় একটা উঠোন, আর সেই উঠোনকে ঘিরে বাড়ির সমস্ত ঘর। সেই যে তপন সিনহার গল্প হলেও সত্যি, সেটা মনে করে দেখো, মাঝখানে একটা উঠোন, উঠোনের ধার দিয়ে সমস্ত ঘর। এবারে সেই ঘরের দরজাগুলো তো উঠোনের দিকেই খোলে। বলছে আমরা আমাদের শোবার ঘরের দরজা যেই খুলছি, দেখছি চৌকাঠের কাছে এত পটি। বলে কে? বলে সে জন্তু জানোয়ারের নয় গো, বলে ওই বাড়িতে না প্রচুর বিড়াল ছিল এক সময়। না হ্যাঁ, প্রচুর বিড়াল ছিল এক সময়তে। বলছে যে সেইখানে ওরকম পটি, এবং তোরা বুঝতে পারছে যে পটিটা কিন্তু বিড়ালের কুকুরের নয়। আর দেখো বড় বাড়িতে দরজা জানলা সব তো বন্ধ করে তারা 3টি মেয়ে থাকে, সমস্ত প্রিকশন নিয়ে, সিকিউরিটি নিয়ে তারা থাকে, সব বন্ধ থাকে। বলে কে আসবে ভেতরে প্রতিদিন এরকম ভাবে পটি করতে? বলে এরপরে তো আর থাকা যায় না। সেই 3 বোনও একদিন পাত্তারি গুটিয়ে চলে গেল। বাড়ি চোখের সামনে হয়ে গেল হানা বাড়ি, ভূতের বাড়ি। এইবারে হলো আরেকটি জিনিস, সেটি হচ্ছে ওই বাড়িতে পোষ্য ছিল অনেক বিড়াল। ওই সুদীপ্তাবোধ মনে করিয়ে দিচ্ছে বিড়ালের কথা, মনে ছিল আমার, আমি পরে বলতাম। তো সেই বিড়ালগুলো কি হচ্ছে, যে ওই বাড়িতে যেহেতু আর কেউ নেই তাদের খাবার টাবার দিয়ে পরিচর্যা করার, তো বিড়ালগুলো সব শিফট করে চলে এলো সুদীপ্তাদের বাড়িতে। দিদা তো দয়াময়ী, কাউকে ফেরান না। তো দিদা এই সমস্ত, এই যত রকমের বিড়ালের সংসার, তাদের খাবার দাবার সমস্ত কিছুর ব্যবস্থা তিনি করতেন, দেখতেন। আর এই 2 বোন, সুদীপ্তা এবং সুদীপ্তার দিদি, সকলে মিলে বিড়ালদেরকে নিয়ে ভালোই ছিল। এইবারে বলছে যে কিছুদিন পর পর দেখা যাচ্ছে 1-2 করে বিড়াল মিসিং। কোথায় গেল? আগে সেই নাম হতো না, লালি, ভুতু, পুটি, এরকম সমস্ত নাম হতো। আমার বড় মাসিরও ছিল এরকম প্রচুর বিড়াল, আমার মেজো কাকিরও, কাকিমণিরও প্রচুর বিড়াল প্রীতি ছিল, নানান রকম নাম হতো তাদের।
তারা একসঙ্গে কেউ, কারোর নাম বুড়ি, কারোর নাম পুটু, কারোর নাম ভূতি, এরকম সমস্ত তাদেরকে সব খাওয়ার হতো, তাদের আলাদা আলাদা বাটি, সে নানান পরিচর্যা হতো তাদেরকে নিয়ে। এই কোথায় গেল রে, কোথায় গেল রে, লালিকে তো দেখি না, লালিকে তো দেখি না, ভূতিকে তো দেখি না, ভূতিকে তো দেখি না, এরকম তো এক এক দিন চলে। এই বিড়াল নেই, ওই বিড়াল নেই। তারপরে খবর আসে কোনো এক প্রতিবেশী মারফত যে এই তোদের বিড়াল তো ওই বাড়ির বাগানে গিয়ে মরে পড়ে আছে রে। মরে পড়ে আছে? 3-4 দিন পরে খবর আসতো, সঙ্গে সঙ্গে 2 বোন ছুটলো দেখতে, দেখলো একদম মরে কাঠ হয়ে গেছে বিড়াল। সেই বিড়ালকে তারা কিন্তু আবার তুলে নিয়ে এসে একটা পার্কে সেই মাটি খুঁড়ে তাকে ভালো করে সমাধি দিত। এইরকম করে করে দেখা গেল যে এই যে পুরো একটা বড় বিড়ালের বংশ প্রায় নিঃশেষিত। 1জন 2জন করে করে, সবাই একসঙ্গে নয় কিন্তু 1জন 2জন করে করে মিসিং হয়ে যাচ্ছে বিড়াল। আর সেই বিড়ালগুলো গিয়ে মারা যাচ্ছে ওই বাড়ির, ওই হানা বাড়ির বাগানে। এবার অন্যান্য বাড়ি থেকে তো দেখা যেত না, ছাদ থেকে দেখা যাচ্ছে। এরা যেমন বাগানটাকে দেখতে পাচ্ছে সামনে থেকে জানলা দিয়ে, অন্যান্য বাড়ির কেউ ছাদ থেকে দেখতে পাচ্ছে, কেউ বারান্দা থেকে দেখতে পাচ্ছে, যেরকম হয় বাগানটাকে দেখা যায়। তো তারা কেউ একটা খবর দিত, এই তোদের বিড়ালকে তো ওখানে দেখলাম, ওখানে মরে পড়ে আছে রে। সুদীপ্তা বোন সেটাই বলল যে দাদা এটা একটা রহস্য, যে বিড়ালগুলো ওখানে কেন যেত, এবং ওখানে যেত তো ওখানে মরতে কেন যেত, মরে যেত ওখানে, ওখানে তারা বাঁচতো না কেউ। বলে এই করে করে পুরো সেই বিড়ালের সংসার প্রায় উজাড় হয়ে যায়। বিড়ালগুলো কি কেউ নিয়ে যেত ওখানে? এবারে এর একটা এক্সপ্লানেশন আমার কাছে আছে। আমার মনে হয় যেই সাজেশনটা কিন্তু কাকিমা দিয়েছিলেন রমাপতি বাবুর স্ত্রীকে, যে দিদি একটা পুজো আশ্রয় কিছু করাও, তারপরে বোধহয় তারা করাননি। আর কাকিমা যেরকম, মানে আমরা যেরকম ভদ্রসভ্য পরিবার, আমরা তো কারুর ব্যাপারে ইন্টারফেয়ার করি না, কেন করালে না, এই করালে না, খুঁচিয়ে খুঁচিয়ে হাঁড়ির খবর, এটা তো হয় না। তো তিনি আর কাকিমা আর বিশেষ কিছু বলেননি, তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা পূজা করাবে কি করাবে না। কিন্তু আমি এটা শুনেছি যে দোষ পাওয়া বলে একটা বিষয় আছে। যে সময় মানুষ দেহ ছাড়ে তার তিথি নক্ষত্র অনুযায়ী মানুষ কখনো কখনো দোষ পায়। 1 পাদ দোষ যেটাকে ধরা হয় না দোষের মধ্যে, 2 পাদ দোষ অব্দি চলে যায়, 3 পাদ দোষ বা 4 পাদ দোষ পেলে কিন্তু বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। তোমাদেরকে দোষ পাওয়ার গল্প কিন্তু আগেও আমি বলেছি, এক গিন্নিমার গল্প বলেছি, যে তিনি প্রচণ্ড অত্যাচার শুরু করেছিলেন। দেখো, সে কিন্তু বাড়ির গৃহকর্ত্রী ছিলেন, কিন্তু সে অত্যাচার করতেন। এখানেও এরা কিন্তু বাড়িরই কর্তা, কিন্তু চলে যাওয়ার পরে যে দোষ প্রাপ্ত যেহেতু, তখন তারা না একটা প্রেত, এবং ভয়ঙ্কর প্রেত, সেখানে গিয়ে তাদের কার্যকলাপগুলো, তখন কিন্তু এটা আমার বাড়ি ছিল, আমার পরিবার, এদের সিকিউরিটি দেওয়া আমার কর্তব্য, এই সব কিন্তু নয়। তখন তারা একেবারে সেই প্রতিহিংসা পরায়ণ পিশাচের মতো, এবং তারা নানান রকম অত্যাচার করতে শুরু করেন। তো এই যে বাড়িটাতে খুব সম্ভবত আমার মনে হলো যে এই রমাপতি বাবু যখন মারা যান, ইনিও বোধহয় দোষ পেয়েছিলেন। কিন্তু যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ওই এক বিধবা স্ত্রী আর ছোট বাচ্চা মেয়ে ছাড়া আর সেই অর্থে অভিভাবক বা লোক বল তাদের ছিল না, এবং আমার মনে হয় স্ত্রীটিও না গাফিলতি করেছিলেন, যে এই যে কাজ করা বা শান্তি সস্ত্রয়ন করানো বা দোষ কাটানো, যে দোষটা কাটাতে হয়, এবং যদি 3 পাদ 4 পাদ দোষ পায় সে একাল কাটাতে পারে না, অনেকে কাটায় না, মানে রাজি হয় না কোনো পুরোহিত, মানে গোটা একটা প্রচুর পুরোহিতের দল লাগে, তারা বসে দীর্ঘক্ষণ তারা করে, এবং অনেক রকম অত্যাচার সহ্য করে তাদেরকে পুজোটা করতে হয়।
অনেক রকম তাদের বাধা বিপত্তি আসে পুজোটাকে কমপ্লিট করতে। তো এরা না বোধহয় সেদিকটা গাই করেনি, বা হয়তো এরকম কোনো পুরোহিতকে হয়তো ক্যাজুয়ালি বলেছিলেন, তারা হয়তো রাজি হননি, কারণ এই দোষ কাটানো অনেকেই কাজ করতে চান না, খুব দড় না হলে এই কাজ কেউ করতে পারেন না, প্রায় এক্সরসিজমের মতো একটা ব্যাপার আর কি, তো তারা করেন না। তো বোধ হয় মন দেননি, যার জন্য এই যে প্রচণ্ড প্রতিহিংসা পরায়ণ প্রেত হয়ে রয়ে গেছিল এই কর্তাটি, তিনি তার স্ত্রীকে নিয়ে গেলেন সঙ্গে, মেয়েটা অনাথ হয়ে গেল, বাড়িটাতে আর কাউকে বাস করতে দিলেন না, দিয়ে বাড়িটা একেবারে ভূতের বাড়ি হয়ে পড়ে রইল। আর ওই বিড়ালগুলোকেও আমার মনে হয় যে ইনি বোধহয় বিড়ালগুলোকে নিয়ে গিয়ে তাদেরকে এভাবে মারতেন। কারণ পৈশাচিক কাজ অনেক রকম হয়, সে আমাদের কল্পনার অতীত, সে ফিল্মের মতো, সেই সিনেমায় যেরকম মানে একদম ভীষণ সেই ব্লাড অ্যান্ড গোর, সেই ভীষণ একটা ঘিনঘিনে একটা ব্যাপার থাকে না, সেই রকম। তো কাজেই এই যে বিড়ালের বংশ নষ্ট হয়ে গেল, এটার কিন্তু এবারে তো হ্যাঁ, এখন সেই বাড়ির কি অবস্থা সেটা সুদীপ্তা বোনই বলতে পারবে। সুদীপ্তা বোন এখানে কিন্তু ছিল, তার মানে সেই ছোট্টবেলার থেকে বিয়ে হওয়া অবধি সুদীপ্তা বোন ওখানে ছিল, ততদিন অতগুলো বছর কিন্তু বাড়িটা ভূতের বাড়ি হয়েই পড়েছিল। তো আমাদের এই বোনটি তো এখন সংসার পেতেছেন হায়দ্রাবাদে। তো কিছু কি জানা আছে সুদীপ্তা এখন সেই বাড়ির ভবিষ্যৎ কি হয়েছে বা তার বর্তমান অবস্থা কি? যদি জানা থাকে তুমি আমাদেরকে একটু জানাও, যে সেরকম তুমি জানো কি না, একটু এনলাইটেন করো। তবে এখন যা হয় আর কি, হয়তো বাড়িটাকে ভেঙে দিয়ে সেখানে হয়তো একটা মাল্টি স্টোরিড বিল্ডিং উঠে যেতে পারে। এবারে সবাই বলতে পারে ওই তো বিল্ডিং উঠে গেছে, কে ওই তো কিছুই হয় না। এটা আমি বারবার করে বলেছি, কিছু হয় না, না হয় তুমি বুঝতে পারো না। একটা কোনো বাড়িতে যাওয়ার পর থেকে তোমার হয়তো শরীরটা ভালো যাচ্ছে না, তোমার কর্মজীবনে গন্ডগোল লেগে আছে, তুমি মামলা মোকদ্দমায় ফেসে যাচ্ছ, তোমার হয়তো সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ছেলেমেয়ের পড়াশোনা ভালো হচ্ছে না, তুমি ভাবছো এগুলো স্বাভাবিক বিষয়। এগুলো স্বাভাবিক বিষয় সবসময় নয়, এগুলো প্রচণ্ডভাবে হয়তো তোমার বাড়ি সেই জায়গাতে যেই জায়গাটা শুদ্ধ নয়। সব সময় যে ওই সিনেমার মতো হাতে সাদা মোমবাতি নিয়ে ভূত এসে রাত্রিরে ঘুরে বেড়াবে তা কিন্তু হয় না। রাস্তার ওপরে এরকম অনেক বাড়ি আছে। এই আমরা যখন যাই আমাদের সাউথ ক্যালকাটাতে, দক্ষিণ কলকাতাতে, আমি তোমাদেরকে বলছি, ধরো যাচ্ছি আমরা পার্ক সার্কাসের দিকে, দেশপ্রিয় পার্কের রাস্তাটা ধরে আমরা যাচ্ছি, ট্রায়াঙ্গুলার পার্কের সাইডটা দিয়ে যাচ্ছি কখনো কখনো, তখন আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে বলেন যে দাদা এই বাড়িটা না আমাদের ওই দাদা কিন্তু কনস্ট্রাকশনসের সঙ্গেও রিলেটেড, ও বড় বড় কনস্ট্রাকশন কোম্পানির হয়েও সে কাজ করে। তো ও আমাকে বলে যেতে যেতে, ও তো জানে যে আমি আমার এই ভূতপ্রিয়তা সেটা তো তার জানা, তো ওই দাদা আমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যান, দাদা এই যে বাড়িটা গেল, এই বাড়িটার না এরকম একটা ইতিহাস, এই রকম জায়গাতে প্রাণ চঞ্চল জায়গা, সামনে দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, একদম পাশেই খাবারের দোকান, এই পাশে হয়তো ডিসপেন্সারি, সামনে লোকজন বসে চা খাচ্ছে, এই করছে, এই বাড়িটা? বললো হ্যাঁ। বলে এই বাড়িটা জানেন তো, এটা এটা কেউ হাত দিতে পারে না, যে হাত দেয় সেই মারা যায়। বলে এই বাড়ির ভেতরে কেউ ঢোকে না। আমি সর্বদাস কি বলছেন কি? বলে হ্যাঁ আমি এইরকম জায়গাতে? বলে হ্যাঁ এরকম জায়গাতে। বলে এরকম অনেক বাড়ি আছে, আপনাকে আমি দেখাবো। তো মাঝে মাঝে এরকম যেতে যেতে
আমাদের এই দাদা কিন্তু দেখান যে দাদা এই দেখুন এই দেখুন এই বাড়িটা এই বাড়িটা এই বাড়িটা এরকম, দাদা দেখুন ওই বাড়িটা ওই যে দেখা যাচ্ছে না ওই বাড়িটা ওরকম। তা আমি তো অবাক হয়ে যাই যে আমাদের, চিন্তা করো, ট্র্যাঙ্গুলার পার্ক, আমাদের ল্যান্সডাউন, আমাদের পার্ক সার্কাস, গড়িয়াহাট, এই সব চত্বরে যদি এই ধরনের লেক মার্কেট এই সব জায়গাতে একেবারে কেন্দ্রবিন্দুতে, তার এই পাশে হয়তো স্কুল, এই পাশে তার খাবারের দোকান, সামনে বাজার বসেছে, অথচ ওই বাড়িটা পার্টিকুলারলি ওই বাড়িটাতে কেউ স্থান নিতে পারে না, ওই বাড়িটা ভোগ দখলের বাইরে সকলের। কি অদ্ভুত! আমাদের কলকাতা শহরে সেই দিনকেই, কিছুদিন আগেই দাদা দেখালেন একটা বাড়ি যেতে গিয়ে, মানে আমরা বেশ দুপুরই যাচ্ছিলাম, চারিদিকে রোদ আলো এরকম একটা সকালের দিকেই, হঠাৎ করে দেখেন দাদা দাদা এই যে এই বাড়িটা দেখুন এই বাড়িটা দেখুন। হ্যাঁ দিব্যি সুন্দর বাড়ি তো, কি এটা? বলে এই বাড়িটাতে না এরকম খুব যে বলে যে প্রমোটার নিয়েছে, মানে বাড়ি তো বাড়ির মালিক তো চলে গেছে প্রমোটারকে বিক্রি করে দিয়ে, এবারে প্রমোটার তো হাত দেবে, দেবোত্তর সম্পত্তিকে বেচেছে। চিন্তা করো, দেবোত্তর সম্পত্তি যেটাকে সেল করা যায় না, কোনো কায়দা টায়দা করে প্রমোটারকে বেচে দিয়ে চলে গেছে। বলে এবারে সেই প্রমোটার যেই হাত দিয়েছে শেষ। আরেকজনকে ছিল, তার মাথার ওপরে পুরো চাঙড় খসে পড়ে, মাথার এখানে পড়ে স্পট ডেড। বললে এখানে অনেক এইরকম রক্তপাত এরকম মৃত্যু হওয়াতে এ বাড়ি তো কেউ আর হাত দেয় না ভয়, এ বাড়ি এরকমই পড়ে আছে। হ্যাঁ এই জায়গাতে এরকম বাড়ি? বললো হ্যাঁ। বলে এই বাড়ির কোনো ভোগ দখল হয় না, এ বাড়িটা এরকমই পড়ে আছে। তো এই রকম প্রাণ চঞ্চল জায়গাতে একদম রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা বাড়ির যদি এরকম বিভৎস ইতিহাস হয়, তাহলে ভাবো প্রাচীন পাড়াগুলোর কি অবস্থা। সুদীপ্তাবন্ত উত্তর দিয়েছে যে না দাদা কিছু জানা নেই। তো একদম মানে এতক্ষণ আমি অনেকের কমেন্ট পড়িনি, মানে ইচ্ছে করেই পড়িনি যাতে এই ছমছমে ব্যাপারটা থাকে। আমি এরপরে সকলের কমেন্ট দেখব, সকলকে উত্তর করব। আর দীপ্ত এসেছে, দীপ্ত বলছে আমার বাবা ত্রিপাদ-দোষ পেয়েছিলেন মৃত্যুকালে, মাস দুয়েকের মাথায় সেই দোষ কাটানোর কাজ করাই আমরা। সে এক ডে লং পূজা, শান্তি, সস্তয়ন, মোট 4 জন। হ্যাঁ একদম, পুরো একটা ব্যাটালিয়ন লাগে পুরোহিতদের, এবং সবাই এটা কাটাতে চায় না। এটাকে কিন্তু মানে খুব কঠিন কাজ। আর দীপ্ত বলছে আমার তো দাদা মনে হচ্ছে কলকাতা দক্ষিণ যেন একটু বেশি ইনভেস্টেড উইথ হন্টেড স্পটস। হ্যাঁ বলতে পারো, আমার আইডিয়া ছিল না, কারণ আমাদের এই জায়গাগুলো তো অপেক্ষাকৃত নতুন, বাড়িঘরগুলোরও তেমন যে ভীষণ প্রাচীন খুব কম আছে, যথেষ্ট প্রাচীন জায়গা আছে, কিন্তু যেমন বিশেষ করে কালীঘাট, ভবানীপুর ওইসব অঞ্চলে রয়েছে কিন্তু বেশ প্রাচীন জায়গা রয়েছে। কালীঘাট তো একদম ওয়ান অফ দ্য ওল্ডেস্ট প্লেসেস। কিন্তু এরকম এই লেক মার্কেট, গড়িয়াহাট, ল্যান্সডাউন, এই সব জায়গাতেও, ট্র্যাঙ্গুলার পার্ক, হিন্দুস্তান পার্ক, এই সব জায়গাতে মানে যেখানে কিনা দোকান বাজার, আলো, রাত্রির বেলায় হইচই হচ্ছে, তারই মধ্যে যে একটা আধারে বাড়ি দাঁড়িয়ে আছে চুপচাপ, ভেতরে এত রহস্য নিয়ে, সেটা কে বুঝবে? আমি তো জানতামই না, কতবার চলাফেরা করেছি এদের সামনে দিয়ে। এখন যখন দেখিয়ে দিচ্ছে, বলছে যে হ্যাঁ কারণ তিনি একটা কনস্ট্রাকশন কোম্পানির হয়েও তিনি কাজ করেন, জানেন মানে এই ব্যাপার বিষয়গুলো, সে যখন আমাকে দেখিয়ে দেখিয়ে বলছে দাদা দেখুন এই বাড়িটা এই বাড়িটা, আমি তো অবাক হয়ে যাই, কিন্তু আছে। তাহলে আজকের ঘটনাগুলো কেমন লাগলো আমাকে জানাও, আর আমি প্রত্যেকের কিন্তু আমি পড়ব, উত্তর করব, কেউ আমার ওপর রেগে যেও না। আমি কাউকে ইগনোর করছি না, আমি শুধু গল্পের ফ্লোটাকে বজায় রাখার চেষ্টা করছি। আর
কি বলে, সুদীপ্তা বোনকে আমি আবার জিজ্ঞেস করব যে সুদীপ্তা বোন, আমি যে গল্পগুলো বললাম সেগুলো ঠিক ছিল তো? সেগুলোতে কোথাও ফাঁক ছিল না তো? যে এমন কোনো ঘটনা যেগুলো আমি বলিনি কিন্তু গুরুত্বপূর্ণ? নাসরিন এসেছো, খুব ভাল লাগছে, বলছে খুব ভালো সময় কাটালাম দাদা, রান্না করতে করতে তোমার গল্পগুলি শুনলাম। হ্যাঁ দেখো, দাদা বা দাদা বোনের আড্ডাটা কিন্তু হয়েই গেল। হ্যাঁ, সে দূরত্ব হোক আর যাই হোক, এগুলো কিন্তু ম্যাটার করে না যদি প্রাণের টান থাকে। সুদীপ্তা বোন বলছে ঠিক 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 বলেছেন দাদা, একদম ঠিক বলেছেন। ওরে বাবা, অনেকগুলো ঠিক বলে দিয়েছে বোন, তার মানে দাদা ঠিকঠাকই বলেছে। আমরা যত দূরেই থাকি, আমাদের সামনাসামনি সাক্ষাৎ হোক কি না হোক, আমাদের মধ্যে এই গল্প হলেও সত্যি একটা অদ্ভুত সূত্র, একটা অদ্ভুত বিনি সুতোর মালা যাকে বলে বেঁধে দিয়েছে। তা আমরা একে অপরের আত্মীয় হয়ে উঠেছি অচিরেই। মানে কোনো রকম তাতে কোনো এফার্ট দিতে হয়নি কাউকে, কোনো চেষ্টার দরকার হয়নি। আমরা স্বতঃস্ফূর্তভাবে একে অপরের আত্মীয় হয়ে উঠেছি এবং নিজেদের মধ্যে এত সুন্দর ভাব বিনিময় আমাদের চলে যে একটুও মনে হচ্ছে না যে আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না বা তোমরা আমার থেকে অনেক দূরে আছো। আমার মনে হচ্ছে আমার ভাই বোনরা, দিদিরা সবাই আমার খুব কাছাকাছি, যেন এই টেবিল ঘিরেই সবাই বসে গল্প শুনছে। বন্ধুরা সকলে যেন এখানেই রয়েছে, আমরা যেন একসঙ্গে বসে জমিয়ে আড্ডা দিচ্ছি, এরকম মনে হচ্ছে। তো নাসরিন একদম সত্যি একটা প্রাণের টান হয়ে গেছে গো। রজনী বলছো সত্যি ঠিক বলেছ, একদমই তাই। তাহলে দিব্যেন্দু বলছে আমি হাটে এসে আপনার গল্প শুনছি। চিন্তা কর, দিব্যেন্দুকে তো আমি এখনো ছাড়িনি, সেই যে পড়ানো শুরু করেছি এখন গল্প শুনিয়ে যাচ্ছি। তখন ইংলিশ গল্প কবিতা পড়াতাম, এখন ভূতের গল্প শোনাই। তো সকলে তোমরা ছিলে, খুব ভাল লেগেছে, খুব আনন্দ পেয়েছি। আর সকলকে আবারও বলি, যারা ইউটিউবের বন্ধু, আমাদের গল্প হলেও সত্যির ফেসবুক গ্রুপের লিঙ্কটি কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। তোমরা সেখানে ক্লিক করে আমাদের সদস্য হয়ে যেতে পারো। তোমরাও নিজেদের জীবনের অভিজ্ঞতা এখানে শোনাতে পারো, আমরা খুব খুশি হব। আর কি বলি, সবাই সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর এই পর্ব হয়ে গেলে আমি আপলোড করে দেব, লিংক আপলোড করে দেব। সবার উত্তর আমি পড়ব, আমি সবার মতামত আমি পড়ব এবং উত্তর দেব। তো সকলকে আজকের মতো শুভরাত্রি জানাই। আজকের মতো বিদায় নিচ্ছি, তোমাদের বন্ধু সোমশুভ্র। আবার গল্প হলেও সত্যির কোনো একটি পর্বে হাজির হয়ে যাব তোমাদের সঙ্গে চুটিয়ে আড্ডা দিতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো সবাই। শুভরাত্রি।